আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি রিদিকা। আমাদের হাসনা স্টোরি চ্যানেলের সকল প্রকার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। সকাল, প্রতিটি সকাল নতুন হয়ে ওঠে, নতুন করে মানুষের জীবনকে আলোকিত করে, মানুষের প্রাণকে সব উজাড় করে ভালোবাসায় কানায় কানায় ভরিয়ে দেয় সব। নিভ্র সকালটা ঠিক তেমনই। এতগুলো দিন, এতগুলো সকাল তার জীবনে যে বিষাদময় হয়ে উঠেছিল সব আজ শোধ করে দিয়েছে। আজকের সকাল তার জীবনের রং পাল্টে দিয়েছে, কারণ তার সকাল তার প্রিয় মানুষের মুখ দেখে হয়েছে। অপেক্ষার ফল আসলেই মধুর হয়, এটাই সেই মধু। সাফা নিভ্রর পাশে হাতগুলো মাথায় রেখে ঘুমাচ্ছে। নিভ্র যখন ঘুমাচ্ছিল সাফা বলেছে সে চলে যাবে, কিন্তু গেল না, তার পাশেই বসে ঘুমিয়ে পড়েছে। সাফার এলোমেলো হেজাবের ভাঁজ থেকে কিছু চুল এলোমেলো হয়ে বেরিয়ে এসেছে। নিভ্রকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, তাই তার খবরই ছিল না সাফা তার পাশে এভাবে ঘুমোচ্ছে। সাফার চোখে মুখে ক্লান্তির ছাপ, চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, ঠোঁট জোড়ায় ছোপ ছোপ লাল রক্তের মতো জমে আছে মনে হচ্ছে। নিভ্র উঠে বসে, বেড থেকে নেমে সাফাকে কোলে নেয়, বেডে শুইয়ে দেয়। সাফা গভীর ঘুমে তুলে আছে। নিভ্র হাসে, এখনো আগের মতো ঘুম। এত গভীর কারো ঘুম হয়? সাফার হয়। সাফাকে শুয়ে নিভ্র পাশের টুল টেনে বসে, সাফার গায়ে চাদর টেনে দেয়, গালে হাত দিয়ে সাফাকে দেখে সে। মনে হচ্ছে কত যুগ যুগ পরে দেখছে। যুগ যুগই তো। নিভ্রর কাছে সাফা বিনা একদিন এক বছরে সমানই মনে হয়েছে। নিভ্র গভীরভাবে সাফাকে পর্যবেক্ষণ করে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, চুলগুলো যত্নের সাথে সরিয়ে দিচ্ছে, গালে নিজের হাতের পিঠ দিয়ে হালকা ঘষে দিচ্ছে। সাফার নড়াচড়া, ঠোঁট কামড়ানো, আবার বাচ্চাদের মতো ঠোঁট নাড়ানো দেখে নিভ্র হাসে, শব্দবিহীন সে হাসি। কিছুক্ষণ পর পর আবার সাফার কপালে আলতো করে চুমু বসিয়ে দিচ্ছে নিভ্র। এবার তাকিয়ে থাকছে, এভাবে ঘন্টা পার করছে। নার্স রুমে ঢুকে টাসকি খায়। রুগীকে, মেয়েটা নাকি নিভ্র নীল, এটাই তার মাথায় ঢুকছে না। এটা কি হলো? নার্স এগিয়ে এসে বলল, পেশেন্ট তো আপনি না? নিভ্রর সাথে সাথে পিছনে ঘুরে হিস করে চুপ করতে পারে, আস্তে করে বলে, ধীরে কথা বলুন, ও ঘুমাচ্ছে। নার্স অবাক হয়ে গেছে এই কাণ্ডে, বলে কি? তিনি আরো একটু এগিয়ে এসে আসতে বলে, স্যার, বেডটা রোগীর জন্য, মানে আপনার জন্য, ওনার জন্য না। নিভ্র সাবার কাছ থেকে উঠে আস্তে আস্তে বলে, আমার যা, আমার বউয়েও তা। মেডিসিন দিতে এসেছেন নিশ্চয়ই, দিয়ে যান। নার্স নিজের অবজ্ঞতা নিয়ে একবার সাফাকে একবার নিভ্রকে দেখে দেখে মেডিসিন দিচ্ছে। আর মনে মনে বলে, ডক্টর নিভ্রর কি পাগল টাগল নাকি? আবার নিজেই হেসে ওঠে। ভালোবাসার পাগল। তারপর ঘুম ভাঙতে নিজেকে বেডে আবিষ্কার করে। সে অবাক হয়ে ডান দিকে ঘুরতে নিভ্রকে দেখে। নিভ্র গালে হাত দিয়ে তাকিয়ে তাকিয়ে হাসছে। সাপা হুড়মুড়িয়ে উঠতে নিলে নিভ্র বলে, স্বাভাবিক মানুষের ঘুম ভাঙার কিছু সময় পরে ধীরে ধীরে উঠে বসতে হয়। এভাবে হুড়মুড়িয়ে উঠলে মস্তিষ্কের সমস্যা হবে, কারণ মানুষের সাথে তার মস্তিষ্কও নিস্তেজ থাকে। মস্তিষ্ক সচল হতে সময় লাগে। তারপর মনে হচ্ছে বহুদিন পরে কেউ তাকে ঘাসফুস টাইপের জ্ঞান দিচ্ছে। সাফা হেসে দেয়। নিভ্র তাকিয়ে থাকে সে হাসির দিকে, তারপর বলে, হাসির কিছু বলেছি বলে আমার মনে হয় না, তাহলে তুমি হাসছো কেন? সাফা উঠে বালিশে ঠেস দিয়ে বসে। আপনার জ্ঞানী জ্ঞানী কথা শুনে ডাক্তার হয়েছেন তো কি হয়েছে, সব সময় এমন জ্ঞান মারা লাগে? নিভ্র গালে থেকে হাত সরিয়ে বলে, জ্ঞান না, সিরিয়াস কথাই বলছি। বাই দ্য ওয়ে, তোমাকে এই হসপিটালের বেডে বাচ্চা বাচ্চা লাগছে। আর তুমি যে এভাবে বাচ্চাদের মতো ঘুমাও আমার জানা ছিল না। তুমি জানো ঘুমিয়ে থাকাকালীন তোমার ঠোঁট জড়া কি সুন্দর নড়ে? সাফা মুহূর্তেই লজ্জা পায়, মাথা নামিয়ে হালকা হাসে। নিভ্র চোখ বাঁকিয়ে সে হাসি দেখে। সাফা মাথা তুলে সামনের ঘড়ি দেখে, 10টার বেশি বাজে। মানে সবাই তাকে এভাবে ঘুমাতে দেখে গেছে। সাফা উদ্বেগের সাথে নিভ্রকে বলে, সবাই আমাকে ঘুমোতে দেখেছে না?
সব আপনার জন্য। একটু ডেকে দিলে কি হতো? ছি, সবাই কি ভাবছে? রোগীর বেডে আমি আরাম করে ঘুমাচ্ছি। ছি। নীব্র শব্দ করে হু হা করে হেসে ওঠে, সাফার দিকে আর একটু ঝুঁকে বলে, সবাই না, শুধু কয়েকজন নার্স, 2-3 জন ডাক্তার আর পরিবারের সবাই। সাফার আগে চোখে তাকায়। নীব্র উঠে সাফার দুগালে হাত রেখে কাছে টেনে কপালে একটা চুমু খায়। সাফা হা করে তাকিয়ে থাকে নীব্রর দিকে। লোকটা তাকে এত ভালোবাসে কেন? এতটা ভালো না বাসলেও পারতো। দরজায় টোকা পড়ে, দুজনে হকচকিয়ে যায়। ছিটকে দূরে সরে যায় সাফা। নীব্র হেসে বসতে বসতে পিছনে তাকায়। দরজার দিকে তাকিয়ে দুজনেই অবাক, বিস্ময়, হতভম্ব। একজন আরেকজনের মুখ চাওয়াচাই করে আবার দরজার দিকে তাকায়। দুজনেরই চোখ কপালে। দুজনে একসাথে বলে ওঠে, আপনি এখানে? আপনি এখানে কি করছেন? নীব্র সাফার দিকে ঘুরে তাকায়, কৌতূহল নিয়ে প্রশ্ন ছুড়ে। তুমি ওনাকে চেনো? কিন্তু আপনি এই লোককে চিনেন কিভাবে? নীব্র ভারী অবাক হওয়া গলায় বলল, লোকটাকে নয়, মেয়েটাকে চিনি। মানে একদিন দেখা হয়েছে। আরিফের মামার মেয়ে টাইপের কিছু হবে, এটাই বলেছিল সেদিন। সাফাও বেশ অবাক। পা গুটিয়ে বসে সাফা বেশ আগ্রহ নিয়ে বলল। আপনারা একে অপরকে চিনেন? নীব্র তাদের উত্তরের আগেই বলল, তুমি এই লোককে কিভাবে চেনো? উনি বাবার ক্লায়েন্ট হয়। দুজনে বেশ আগ্রহের সাথে সামনে তাকিয়ে আছে। দুজনে সামনে দুজন বেশ হেসেই ভিতরে ঢুকে পড়ে। নীব্র তীক্ষ্ণ সুরে প্রশ্ন করে, আপনারা এখানে কেন? ছেলেটা হাসতে হাসতেই বেডে বসতে নেয়। নীব্র কপট রাগ দেখিয়ে তার দিকে তাকায়। ছেলেটা লাফিয়ে সরে গিয়ে বলল, সরি বসবো না, ভুল করে সেদিকে চলে গিয়েছি। আপনি থাকতে আপনার সাফারানির দ্বারের কাছে যাওয়া মুশকিল হি নেহি, নামুনকিন হে, এটা আমি জানি। নীব্রর কৌতূহল বাড়ে। খুব মনোযোগী হয়ে সোজা হয়ে বসেছে। ছেলেটা পাশের টুল টেনে নীব্রর সামনাসামনি বসে। মেয়েটাকে উদ্দেশ্য করে ছেলেটা বলল, রোহি, তুমি সাফার পাশে বসো। রুহিও বেশ তড়িঘড়ি করে সাফার বেডে বসে। সাফা অবুকে চরম পর্যায়ে আছে। কে এই মেয়ে? রুহির মুখে বেশ হাসি লেগে আছে। সে মহা খুশি, মনে হচ্ছে খাজানা পেয়েছে সে। ছেলেটা নীব্রর দিকে হাত বাড়িয়ে বলল, আমি শিপার। নীব্র হাত মিলানো না, চোখ সরু করে তাকিয়ে বলল, আপনি যেই হন আমার কিছু যায় আসে না, কিন্তু কেন এখানে এসেছেন তা বলেন। অত সময় নেই আমার। শিফাত বেশ বিরক্তি নিয়ে বলল, আপনাকে যখনই কিছু বলতে চাই আপনার সময় থাকে না, এত আজব কেন আপনি বলবেন? নীব্র চট করে বলল, আপনার সাথে এটা আমার প্রথম দেখা, তাই আপনার সাথে কথাও প্রথম। আর আপনি এমনভাবে বলছেন মনে হয় অনেক আগের পরিচয় আমাদের। তাই না তো কি, সেদিনও আপনি এটাই বলেছেন সময় নেই। আজও বলছেন, আজব না? নীব্র বিস্ময়ে তাকালো। শিফাত আবার বলল, ভাই, সেদিন তো বলেছিলেন যা চাইবো তাই দেবেন, আর আজ একটু হাত মেলাতে দিলেন না, খুবই দুঃখজনক। নীব্র কিছুক্ষণ ভাবলো। উঠে ঝাপটে ধরে শিফাতকে টাল সামলাতে না পেরে পিছনে ঠেস দিয়ে বসে শিফাত সাথে সাথে হেসে ফেলে। সাফা ভ্রুকুচকে অদ্ভুত নয়নে এই দৃশ্য দেখে। রুহি হাসিতে গদগদ হয়ে সাফার দিকে তাকিয়ে বলে, আমরাও একজন আর একজনকে জড়িয়ে ধরি। সাফা হাঁ করে তাকিয়ে আছে। রুহি সাফার কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে নিয়েছে। সাফাও হালকা ধরে, কিন্তু তার মাথায় কিছুই আসছে না। শিফাত হাঁসফাঁস করতে করতে বলল, ভাই ছাড়েন, এবার দম বন্ধ হয়ে আসছে আপনার এই বডি, আল্লাহ। নীব্র হেসে ছেড়ে দিল। শিফাত জোরে জোরে কিছু দম ফেলে বলল, আপনার ভালোবাসা আসলে ভয়ঙ্কর, বাপরে। নীব্র হেসে বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আপনার জন্য আমি আমার সাফারানিকে পেয়েছি। থ্যাঙ্কস। আরে ধন্যবাদ আমাকে না, আপনার হবু শ্বশুরকে দেন, তিনি আপনাদের আবার এক হতে সাহায্য করেছেন। নীব্র অবাক। সাফা চেঁচিয়ে বলল, বাবা? হ্যাঁ, আপনার বাবা। আসল কাহিনীটা হলো আমি একজন মডেল, ছোটখাটো মডেল, তাই নীল আমাকে চেনে না। আমি খবরের কাগজে ছবি দেখেছি সাফার, অনেকদিন পুরনো কাগজ দেখেছিলাম। ভাগ্যক্রমে সেদিনই আপনার বাবার সাথে আমার দেখা। একটা জমির ব্যাপারে কথা ছিল। আঙ্কেলের সাথে কথা বলে রাস্তা ক্রস করতে তিনি সেন্সলেস হয়ে পড়ে। আপনাদের বাসায় নিয়ে যায়, আর আপনাকে দেখেই আমার ছবির কথা মনে পড়ে। আপনার বাবাকে সব খুলে বলি। তিনি বলেছেন নীলের সাথে যোগাযোগ করে আপনাদের মিলিয়ে দিতে। দুজনের মাঝে কোন এক কারণে দূরত্ব তৈরি হয়েছে। আপনি তাকে ছেড়ে এসেছেন, এখন নীল আপনাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। এতে বোঝা যায় আপনাকে তিনি কতটা ভালোবাসে। এটা আপনি না বুঝলেও আপনার বাবা বুঝেছেন। নীলের পার্সোনাল নাম্বার খুঁজতে আমার অনেক সময় লেগেছে। তারপর রুহি বলেছে তার ভাইয়ের স্যার হয় নীল। তারপর আরিফ ভাই থেকে নাম্বার জোগাড় করে আপনাকে কল করলাম। ব্যাস, কাহিনী শেষ। তবে শেষ হলো না। নীলের আকুলতা আর মারিয়া বাপ
আমাকে হসপিটাল অবধি টেনে নিয়ে এসেছে। এতটা ভালোবাসে সে আপনাকে, আমি একদিন কথা বলেই বুঝলাম, আর আপনি এত সময়ে বুঝলেন না। সাফা মাথা নিচু করে, চোখে ভর করে কান্না। সত্যি সে বোকার মতো কাজ করেছে। তার নিভ্রকে ছেড়ে আসা উচিত হয়নি, কিছুতেই না। অপরাধী লাগছে নিজেকে। রুহি বিরক্ত মুখে বলল, আরে তুমি জানো না এই মেয়ে কতটা ভালোবাসে নিভ্র নীলকে। তাই তো ডায়েরির ভাঁজে নিভ্রর ছবি রেখে দিয়েছে, আর সমুদ্রের পাড়ে বসে সেই ছবির সাথে কত আলাপ করেছে। আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। সবাই এবার রুহির দিকে তাকায়। সাফা বেশ অবাক, ভালোভাবে রুহিকে পর্যবেক্ষণ করছে সে। আরে একে খুব চেনা চেনা লাগছে, কোথাও তো দেখেছে কিন্তু মনে পড়ছে না। নিভ্রর আগ্রহ বাড়ে খুব। সাফা নিজের ভালোবাসা কখনোই প্রকাশ করে না। সে জানে সাফা তাকে ভালোবাসে, কিন্তু কখনোই তা দেখায় না। তাই নিভ্রর আগ্রহের মাত্রা বাড়ে। রুহি বেশ ভাবসাব নিয়ে বলল, আরে মিস্টার নিভ্রনীল, আপনার মনে আছে আপনাকে বলেছি আমি কোথাও দেখেছি আপনাকে? নিভ্রর চোখ ছোট করে জবাব দেয়, হুম। আপনি তো শুনলেন না, উল্টা আমাকে ধমকে চলে গেলেন। কষ্ট। যাই হোক, আসল কথায় আসি। কক্সবাজারে এসে সমুদ্রের পাড়ে এই সাপাকে আমি অনেক সময় এই একটা ছবির হাতে বসে থাকতে দেখেছি। বিষণ্ণ চেহারায়। আগ্রহ নিয়ে সামনে যেতে সে ছবি উনি ডায়েরির ভাঁজে লুকিয়ে ফেলে, কিন্তু ধাক্কা লেগে আবার সে ছবি পড়ে যায় আর আমি দেখে ফেলি। যখন আপনাকে দেখি তখন বলতে চেয়েছিলাম, কিন্তু আমার ভালো করে মনেও ছিল না, আর আপনিও কিছু শুনলেন না। পরে সিফাত বলল বলে আবার মনে পড়ল। যদিও সাপাকে আমি চিনতাম না, সিফাত ছবি দিল, আপনার ব্যাপারটা ক্লিয়ার হলো। ব্যাস, সব সেট। আমারও আপনাদের একসাথে দেখার খুব আগ্রহ ছিল, তাই দেখা করতে চলে এলাম। নিভ্র সাপার দিকে একবার তাকালো, তারপর তাদের উদ্দেশ্য বলল। আপনারা একে অপরের কি হন? সিফাত লজ্জা লজ্জা ভঙ্গি নিয়ে বলল, ও আমার গার্লফ্রেন্ড। নিভ্র হালকা হাসলো। ভাগ্য বড়ই বিচিত্র, কত অদ্ভুত ভাবে তাদের আলাদা করেছে, আবার অদ্ভুত ভাবে মিলিয়ে দিয়েছে। নিভ্র সিফাতের কাঠ চাপড়ে বলল, গার্লফ্রেন্ড লিস্টে রেখে লাভ নেই ভাই, বউ বানাও, তা না হলে অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। সবাই হেসে ওঠে। সাপা গভীরভাবে তার বাবার কথা ভাবছে। কতটা ভালোবাসে বাবারা, কিন্তু মুখে কখনোই তা প্রকাশ করে না। আসলে বাবাদের সাথে কিছু তুলনা হয় না। সামনে না থেকেও পিছন থেকে ভালোবাসে। বাবা তো বট বৃক্ষের মতো, ফল দিক বা না দিক, ছায়া আর আশ্রয় দিয়ে সব কিছু থেকে বাঁচিয়ে রাখাই তার কাজ। যার নেই শুধু সেই বুঝে সে কি হারিয়েছে। সাপা দীর্ঘশ্বাস নেয়। সবাই মিলে গল্প করা শুরু করে। নিভ্ররা কক্সবাজারেই আছে। সাফাদেরকে একসাথে নিয়েই ফিরবে তারা। সাফার বাবার কিছু অতি গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই তাদের আরও কিছু দিন এখানে থাকতে হবে। নিভ্রকে বাসায় নামার পর থেকে সাফাকে সে খুব কম সময় নিজের সাথে পায়। সাফা তার বাবার সাথেই থাকে, আর নিভ্র নিজের পরিবারের সাথে। রাজীব, মাহবুব আর সাখাওয়াত চৌধুরীরা ঢাকায় চলে গেছে। সবাই কাজে ব্যস্ত। ঢাকায় গিয়ে নিভ্র আর সাফার বিয়ের তারিখ ঠিক করবে সবাই মিলে। নিভ্র একদম সময় নষ্ট করতে চায় না। নিভ্র নিজের রুমে পায়চারি করছে। সন্ধ্যা থেকে সাফার ফোন অফ। নিভ্রর মনে হয় প্রতি সেকেন্ডে তার সাফাকে প্রয়োজন। ভয় ভয় জিনিসটা খুবই খারাপ। নিভ্রর মনে এই খারাপ জিনিসটা প্রকট বেশি। তার এখন সব সময় ভয় হয়, সাফাকে হারানোর ভয়। এত ভয় তার কেন হয় তা সে জানে না, তবে হয়। নিভ্র আবারও কল করলো। এবারও সেই বিখ্যাত মহিলার সুরেলা কণ্ঠ ভেসে এসেছে, যা এতটাই বিরক্তিকর যে নিভ্র নিজের ফোন ছুঁড়ে ফেলে দিয়েছে। তবে ভাগ্যক্রমে তা বিছানায় উপরে পড়েছে। রাত 11টা ছুঁই ছুঁই। সাপা এত সময় পর নিজের ফোন করেছে। আজ অভি এসেছে তাদের বাসায়, থাকবে কিছুদিন, সাফাদের সাথে ফিরবে। ঝুমাকে বিয়ে করতে চায় সে, তাই সাফার বিয়ের পরে বা আগে ঝুমাকে বিয়ে করবে। চাকরি পেয়ে গেছে অনেক আগে। অভি বিরক্ত হয়ে সাফার ফোন বন্ধ করে রেখেছে। সেই কখন থেকে দেখছি 1 ঘন্টা পর পর নিভ্র কল করছে, তাই বিরক্ত হয়ে সে ফোন অফ করেছে। তারা এত সময় গল্প করে এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাচ্ছে। সাফা ফোন অন করতেই নিভ্রর কল। সাফা কল রিসিভ করতে নিভ্র চেঁচিয়ে বলল, দরজা খোলো। সাফা অবাক হয়ে বলল, আমাদের ঘরের দরজা খুলে আপনার কি হবে? নিভ্র বেশ রাগী গলায় বলল, কারণ আমি বাহিরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি খোলো। সাফা চারপাশে একবার চোখ বুলালো। বেশ ভয় আর অবজ্ঞতা নিয়ে সে দরজা খুলে নিল। নিভ্র দাঁড়িয়ে আছে। সাফার বিশ্বাসই হচ্ছে না নিভ্র বাইরে দাঁড়িয়ে আছে, কারণ নিভ্র বাইরে দাঁড়িয়ে থাকে না, সোজা বেলকনি বেয়ে রুমে চলে আসে, কিন্তু আজ দাঁড়িয়ে আছে।
অবাক করা ব্যাপার। নিব্র সাপার হাত টেনে বাইরে নিয়ে আসে। দরজা টেনে সাপাকে কোলে তুলে হাঁটা দেয় সিঁড়ির দিকে। সাপা হা করে তাকিয়ে আছে। নিব্র সাপাকে বিরক্তির সহিত বলল। সামনের চুলগুলো সরিয়ে দাও তো। সাপা ডান হাত দিয়ে নিব্রর কপালে পড়ে থাকা চুল সরিয়ে দিল। নিব্র সিঁড়ি বাইছে তো বাইছে। সাপাকে হা করে তাকিয়ে থাকতে দেখে নিব্র বলল। ব্যালকনিতেই গিয়েছিলাম, কিন্তু তোমরা গল্পে বিজি ছিলে, তাই বাইরে দাঁড়িয়ে পড়লাম। আর বাসায় মেহমান আছে এটা বললেই হতো। ফোন অফ করার কি আছে? টেনশন হয় জানো তো। সাপা আগের মতোই বড় বড় চোখে তাকিয়ে বলল। আপনি এই নিয়ে কত সময় দাঁড়িয়ে আছেন? মানে কখন এলেন? সে অনেক সময়, বাদ দাও। ছাদে কেন নিচ্ছেন? ছাদে কেন নিচ্ছি মানে কি? আমার ইচ্ছে আমি নিচ্ছি, ব্যাস। এটা আমার বা আপনার বাসা না, এটা একটা ভাড়ার বাসা। অনেক মানুষ এখানে থাকে। কেউ কিছু বললে বা দেখলে তখন কি হবে? নিব্র অবাক হওয়ার ভান করে বলল। কিছু বলবে মানে? আর দেখলে দেখুক। নিব্রনীলকে কিছু বলবে এটা আদৌ পসিবল বলে তোমার মনে হয়? নো চান্স। চিল বাবু। সাফা রাগী গলায় বলল। কয়বার বলেছি বাবু ডাকবেন না। আমি কি বাবু নাকি আজব? নিভ্র হাসে, কিছু বলে না। সাপার এমন কুচকা মুখ, গালের সেই ভয়ঙ্কর টোল তার দেখতে বরাবরই ভালো লাগে। সে দেখতে ভালোবাসে, তাই সে সাপাকে বিরক্ত করতে চায়। কিন্তু সাপা আগের মতো আর চঞ্চল নেই। এটা নিভ্রর খুব খারাপ লাগে। তার তো চঞ্চল সাপাকেই বেশি ভালো লাগতো। পরক্ষণে আবার ভাবে সাপা তার কাছে থাকলেই হবে, সেটা যেভাবেই থাকুক। নিভ্র আর একটু জড়িয়ে সাপাকে কোলে নেয়। সাপা বসে আছে ছাদের ফ্লোরে, আর নিভ্র সাপার কোলের মাথা রাখে। সাপা বসে বসে নিভ্র চুলে বিলি কাটছে। নিভ্র আকাশের দিকে তাকিয়ে আছে। ঠান্ডা বাতাস হচ্ছে। পাশেই সমুদ্র, সমুদ্রের ঢেউয়ের উত্তাপের শব্দ হচ্ছে। সেই শব্দে চারপাশে মোহন হয়ে উঠেছে। সাপার মাথায় কাপড় উঠছে। নিভ্র উঠে বসে, সাপার মুখের দিকে তাকায়। সাপাও তাকায়। চোখে চোখে দৃষ্টি মিলন হয়। নিভ্র সাপার কাছে এসে বলল। তোমার চুল আগে থেকে অনেক বড় হয়েছে সাফা। সাপা হাসে, কিছু বলে না। নিভ্র সাপার মাথার ওড়না সরিয়ে বেনি করা চুলগুলো সামনে এনে হাত বুলিয়ে দেয়। একটা চুমু খায়, আবার সরিয়ে দেয়। মাথার করা ঠান্ডা চোখে সাপার দিকে তাকায়। একটু কাছে এগিয়ে এসে নেশাতুর কণ্ঠে শীতল গলায় বলল। সাফারানি, একটা চুমু খাই। সাপা বিষম খেল। চোখের পাতা বার কয়েক ফেলে বড় বড় চোখে নিভ্রর দিকে তাকালো। নিভ্র ঠোঁট কামড়ে আসে, চোখে মুখে দুষ্টুমি ভাব। সাপা বুঝেও না বোঝার ভাব নিয়ে বলল। সেটা তো আপনি যখন তখনই দেন, দিয়ে দেন। কপাল বাড়ালাম। নিভ্র আর একটু কাছে সে চুল কানের পাশে গুছিয়ে দিতে দিতে বলল। আরে আজ কপালে না, অন্য গভীরতায় চুমু দেবো। সাপা নিভ্রকে ঠেলে পাশে ফেলে নিভ্রর বুকে কয়েকটা খুশি দিয়ে বলল। হার্টের সাথে সাথে আপনার চরিত্র দুর্বল হয়ে পড়ছেন মনে হয়। যান ভাগেন। নিভ্র শব্দ করে হেসে উঠে আবার বসে। সাপাকে এক হাতে জড়িয়ে বলে। মজা করছিলাম, এত হাইপার হওয়ার কিছু নাই, কুল। সাপা নিভ্রের বুকের এক পাশে মাথা রাখে। গভীরভাবে নিভ্রর বুকে ধূপকানির শব্দ শোনে। নিভ্র সাপার মাথায় ওড়না পরিয়ে দিতে দিতে ক্ষীণ কণ্ঠে বলে। ভালোবাসি। সাপা প্রতিবারের মতোই নীরব হয়ে সেই মধুর কথা শোনে। চারপাশের পরিবেশের সাথে মিশে কথাটা এক মাতাল করা সুরে রূপ নিচ্ছে। সাপা বলল। আবার একবার বলবেন? নিভ্র সাপাকে গভীরভাবে জড়িয়ে আবার বলল। ভালোবাসি আমার সাফারানিকে, খুব 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 বেশি। দুজনেই নিশ্চুপ হয়ে বাতাসে ঘ্রাণ নেয়। শুনে ঝিঝি পোকার ডাক। গভীর রাত চলে, সব দিকে নীরবতা, কিন্তু দুটি মন উষ্ণতায় এক হয়ে আছে। সাপা এক পাশে বসে আর নিভ্র অপর পাশে। সাপার চোখ চাঁদের দিকে আর নিভ্র চোখ সাপার দিকে। নিভ্র একবার চোখ বুজে আবারও খোলে। সাপাকে তার মনে হচ্ছে সে সব জায়গায় দেখে। চোখ বন্ধ করলেও চোখ খুললেও নিভ্র নিঃশ্বাস দ্রুত চলে। সাপার হাত ধরে ফিসফিসিয়ে বলল। অনেকদিন পর আজ একটা ছন্দ মাথায় ঘুরছে, শুনবে? সাপা গভীর চোখে নিভ্রর দিকে তাকায়, মিনমিনে গলায় বলে। আপনার সব কথা শুনতেই আমার ভালো লাগে। আর আপনার ঠান্ডা গলায় কথা বলে বরফের মতো শীতল আর হাওয়ার মতো প্রাণবন্ত। তাই আমি সারা জীবন আপনার মুখ থেকে বেরিয়ে আসা সব কথা শুনতে চাই, অনুভব করতে চাই। বলেন। নিভ্র সাপার হাতটা নিজের হাতের 5 আঙ্গুলের ভাঁজে নেয়। হালকা হেসে নিভ্র বলল। প্রেম নামক ভয়ঙ্কর পীড়ায় আমি দগ্ধ, তোমার সৃষ্ট আগুনে আমি বিষাক্ত। মুক্তি চাই আমি সকল কষ্টের অবসান ঘটিয়ে, বাড়িয়ে নাও তোমার দুহাতে আমাকে আগলে। সাপা নিভ্রকে জাপটে জড়িয়ে নেয়। নিভ্র হাসে। সাপার কোমর জড়িয়ে তার কানের কাছে ফিসফিস করে বলে। ভালোবাসি তাই ভয়ে থাকি,
তুমি হিনা আমি নিঃস্ব সাফারানি। তোমাকে ছাড়া আমার দম বন্ধ লাগে। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া আমি দম বন্ধ হয়ে মারা যাবো সাফারানি। সাফা মাথা তুলে তাকায়। নিভ্র নিঃশ্বাস তার চোখে মুখে বাড়ি খায়। সাফার নীলব চোখ জলজল করে ওঠে, চোখে অশ্রু ভরা। একটু ছুঁয়ে দিলেই টপকে পড়বে। সাফা নিভ্র দু গালে হাত রাখে, চোখে চোখ রেখে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এটা তো অনেকেই বলে, খুবই কমন কথা। আপনি তো আনকমন, সবার থেকে আলাদা। আমার ডাক্তার, আমার ভিলেন, আমার মডেল ফডেল, একান্ত আমার নিভ্র। আপনি সবার মতো কেন বলছেন? আপনার তো আলাদা হওয়া উচিত। নিভ্র কিছু বুঝলো না, সবুজ চোখে গভীরভাবে তাকিয়ে আছে সে। সাফা ছোট কিছু শ্বাস ফেলে আবারও বলল, আপনার তো বলা উচিত ভিন্ন মাত্রায়। আপনি না হয় আলাদাভাবে বললেন, আমি তোমার জন্য বাঁচবো। ভালোবাসলে সবাইকে রোমিও হতে হয় না, সে ইতিহাসে নিজেকে প্রমাণ করেছে। আপনি কেন সে হতে চাইবেন? আপনি হবেন নিভ্র। ভালোবাসা মানুষকে বাঁচাতে শেখায়। তাহলে কেন আপনি আমিহীনা মরে যাবেন? আমার কিছু হলেও আপনি বেঁচে থাকবেন, নিজেকে শক্ত রাখবেন। কারণ আমার অস্তিত্বের কিছু হলেও আমাদের ভালোবাসা ঠিক থাকা চাই। আমি নাই তো আপনার মাঝে বেঁচে থাকবে আমাদের ভালোবাসা। ভালোবাসাকে বাঁচিয়ে রাখাই প্রেমিক প্রেমিকার কাজ, বুঝলেন? নিভ্র বুঝতে চাইল না, তাই নাছর বান্ধার মতো বলল, এসব কথা বলার মানে কি? ছাড়ো এসব। কত রোমান্টিক একটা পরিবেশ, আর তুমি আছো আজগবি কথা নিয়ে। চুপ করো, তা না হলে আমার কাছে অন্য রাস্তা আছে চুপ করানোর। কথাটা বলে নিভ্র চোখ মারে। সাফা রেগে সরে গিয়ে নিভ্রর সামনে চুল টেনে ধরল। এই আপনি মদ, সিগারেট, গাঁজা ইত্যাদি ইত্যাদি খাওয়ার সাথে সাথে পবিত্র চরিত্রটাও কি খেয়ে ফেললেন নাকি? কি সব বলছেন? দূর হন, নির্লজ্জ একটা। নিভ্র হেসে চুল সরাতে সরাতে বলে, প্রেমিক মানুষকে একটু নির্লজ্জ হতে হয় বাবু, সবই প্রেমের লীলা খেলা। সাফা নিভ্রর হাতে জোরে সরে ঘুষি দেয়। নিভ্র সাফার দুহাত ধরে হাসতে হাসতে বলল, তোমার এই ধুমধাম মারামারির রোগটা হলো কিভাবে বলবে? হাতটাও কত শক্ত করে ফেলেছো। বলে নিভ্র নিজের চাপদারিতে সাফার হাত ঘষতে লাগলো। এমন কাণ্ডে সাফা হেসে দেয়। সাফা বসে আছে অভ্রর সামনে। ভয়, ভীতি আর এক অজানা জড়তা কাজ করছে সাফার মাঝে। অভ্রর ফিলিংস জানায় পরে সাফার আর আগের মতো অভ্রের সাথে ফ্রি ভাব আসে না। আগে যেমন মজা আর হুল্লোড় করতে ইচ্ছে হতো, তা এখন আর করে না। অভ্র আজ সকাল সকালই সাফাকে তার সাথে পাশের একটা রেস্টুরেন্টে দেখা কথা বলেছে। তখন থেকেই সাফার হাসপাস লাগছে। সব জানার পরে সাফা সেভাবে অভ্রর মুখোমুখি হয়নি। নিভ্র সব জানার পরে কখনোই সাফাকে বা অভ্রকে এসব নিয়ে কিছু বলেনি। কিন্তু আজ এভাবে সামনাসামনি বসে থাকতে সাফার প্রচণ্ড জড়তা কাজ করছে, সাথে এক অদ্ভুত অনুভূতি। আগের মতো হেসে হেসে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না কেউই। সাফা নিচের দিকে তাকিয়ে হাত কচলাচ্ছে, আর অভ্র পাশের কাছের দেওয়াল দিয়ে বাইরে তাকিয়ে ভাবছে কিভাবে কথা শুরু করবে, কিন্তু কিছুই ভেবে পাচ্ছে না। ছাত্রীর স্যারের সেই সম্পর্কেও এখন আর তাদের মাঝে নেই তার সাথে আবার। তাই কেন যেন অস্বস্তি হচ্ছে। অনেক সময় নিয়ে দুজনেই চুপ করে নিজেদের জায়গায় বসেছিল। অভ্র পাশ থেকে চোখ ফিরিয়ে বলল, কেমন আছে সাফা? সাফা চমকে তাকালো। হঠাৎ করে প্রশ্নটা করছে যে সে হকচকিয়ে গেল, ভালো করে বুঝতেও পারল না, তাই বলল, সরি স্যার, বুঝলাম না। অভ্র সোজা হয়ে সাফার বরাবর বসলো, তারপর আবার বলল, কেমন আছো জিজ্ঞেস করেছি। সাফা মিনমিনে গলায় বলল, ভালো স্যার। দীর্ঘ করে কিছু নিঃশ্বাস ফেলে অভ্র বলল, দেখো যা হওয়ার হয়ে গেছে। আমি তেমন বনিতা করে কথা বলতে পারি না। আমি আর নিব্র এক কথায় সমবয়সী টাইপের। ওকে আমি নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসি। ওর প্রতি ভালোবাসায় আমার কাছে কোনো বর্ণনা নেই। আর তুমি? কথাটা বলেই অভ্র থামলো। গলায় কেমন যেন আটকে আছে কথাটা। সাফা এবার আগ্রহের সাথে মনোযোগী হলো। অভ্র একটু থেমে বলল, তোমার প্রতি আমার যে ফিলিংস আছে তা একান্ত নিজের। আমি চাই না এগুলো নিয়ে নিব্র কখনই কষ্ট পাক। ব্যাপারটা নিব্রর সাথে জড়িত না হলে আমি কখনই হয়তো তোমাকে আলাদাভাবে দেখার চেষ্টা করতাম না। নিব্র আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। ওর সব কিছু আজীবন আমাকে দিয়ে এসেছে, তাই আমি ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসে কখনই চোখ দিতে চাই না। কিন্তু সবই ভাগ্য।
ভালোবাসা বলে আসে না কথাটা কতটুকু সত্য তা আমি বুঝে গেছি, তাই এতে আমার হাত নেই। কিন্তু তবুও আমি দুঃখিত তোমাদের এত দিনের দূরত্বের জন্য। শত হোক আমি কিছুটা হলেও দায়ী। সাফা চট করে বলল। না স্যার, আমিও দোষী। ভালোবাসার মানুষকে ছেড়ে আসা আমার উচিত হয়নি। অব্র নিচে থেকে চোখ তুলে সাফার দিকে একবার তাকায়, মুচকি হেসে বলে। নিব্রকে খুব ভালোবাসো না? সাফা আবার অপ্রস্তুত হয়ে পড়ে, মাথা নাড়িয়ে নেয়। অব্র হাসে, তারপর বলে। ওকে সব সময় এইভাবেই ভালোবাসবে। তোমাকে এতটাই ভালোবেসেছি যে নিব্র না থাকলে আমি সত্যি তোমাকে ছাড়তাম না। হ্যাঁ, নির্লজ্জ মনে হতেই পারে, তবে এটাই সত্য। শুধু নিব্র সাপা বলেই অব্র পিছিয়ে এসেছে। আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো। কষ্ট একটু হবেই, তবে বিরহে কাতর হয়। আমি হয়েছি, আরও হব। কিন্তু নিব্র, সে তোমাকে ছাড়া বাঁচবে না। তোমাকে ছাড়া ও নিঃশ্বাস বন্ধের মতো অবস্থা হয়। আমি কখনই চাই না নিবিড় জীবনে আবার কখনো এমন পরিস্থিতি আসুক। তোমার প্রতি আমার ভালোবাসা কিছু বছরে, কিন্তু নিবিড়ের প্রতি তার যুগের। তাই ওকে আমি খুবই ভালোবাসি। ও নিজেও আমাকে অনেক ভালোবাসে, যদিও মুখে স্বীকার করে না। আমি চাই না আমার জন্য তোমাদের মাঝে কখনো কোনো সমস্যা হোক। অব্র থামলো, টেবিলের উপরের পানির গ্লাস নিয়ে ঢকঢক করে সব পানি এক নিমেষে খেয়ে নিল। সাফা শুধু অবাক হয়ে ভাবছে, এত ভালোবাসা এদের দুই ভাইয়ের মাঝে, যা তাকে ক্রমশ অবাক করে। নিভ্র জানে অভ্রর ফিলিংসের কথা, অভ্র জানে তাদের কথা, কিন্তু এই নিয়ে তাদের দুজনের কোনো মাথা ব্যথা নেই। যে যার মতো। এমনকি অভ্র যখন তাকে দেখা করতে বলেছে, তখন নিভ্র তার সামনেই ছিল। তাকে বলতে সে সাফাকে রেস্টুরেন্টে দিয়ে গেল। কোনো রাগ হলো না। কত গভীর তাদের ভালোবাসা, কত বিশ্বাস একের প্রতি অপরের। সাফা শুধু অবাক হয়ে সব দেখে। যখন গল্প করতে বসে সাফা অস্বস্তিতে পড়ে, দূরে বসে থাকে। কিন্তু নিভ্র আর অভ্র বিন্দাস গল্প করে মজা করে একে অপরকে নানা কথা দিয়ে খোঁচায়। সাফা তো এমন অনেক ভাইদের দেখেছে। এক ভাই আর এক ভাইয়ের গার্লফ্রেন্ডকে জোর করে বিয়ে করে, ভাইয়ের গার্লফ্রেন্ডকে নিজের বউ করে, ভাইকে ধোকা দেয়, মারামারি করে। আবার যখন কেউ জানতে পারে তার বউকে বা তার গার্লফ্রেন্ডকে তার নিজের ভাইও পছন্দ করে, তখন সম্পর্কে কত সন্দেহ, কত ঝগড়া, কত কিছু হয়। কিন্তু অভ্র আর নিভ্র সবার থেকে আলাদা। এদের আসলেই তুলনা হয় না। অভ্র ভিতর থেকে কিছু দীর্ঘশ্বাস নিয়ে আবারও বলল। দেখো, এখন কিন্তু আমি তোমার বাসুর হব। তোমার জামাইয়ের থেকে আমি 6 মাসের বড়, তাই বলো আমাকে মার্বেল দিয়ে ফেলার চেষ্টা করবে না। সাফা হেসে দেয়। অভ্র মাথা নিচু করে হাসে। সাফার হাসি সে দেখবে না, এটা তো নিভ্রর, তারই দেখার অধিকার। সাফার প্রতি ফিলিংসকে তো সে মারতে পারবে না, কিন্তু দুজনের মাঝে আলাদা সম্পর্ক তৈরি করা তো যেতেই পারে। তাই সাফার সাথে কথা বলা। সাফা অভ্রকে মাথা নিচু করে থাকতে দেখে চুপ করে যায়। অভ্র সাফাকে বলল। তা কি খাবে বলো? খাবো না কিছু। আরে তা বললে হবে না, আমি কিন্তু তোমার বড় বাসুর, আমার কথা তো শুনতেই হবে। সাফা হাসে। অভ্র ওইটারকে কিছু খাবার আর কফি দিতে বলে। তা লেখাপড়া কেমন চলে? সাফা নিচু স্বরে বলে। ভালো। এখন ইংলিশকে ভয় পাও? সাফা রাগি চোখে তাকায়, তেজে গলায় বলে। মোটেও না, আমি কখনো ইংলিশকে ভয় পাই না। অভ্র ভারী অবাক হওয়ার মতো বলল। তাই? আচ্ছা, আপনারা দুই ভাই এমন ঘাসপুস নিয়ে লেখাপড়া কেন করলেন বলেন তো? একজন ডাক্তার আর একজন ইংলিশের প্রফেসর। আপনাদের জন্য কি দেশে সাবজেক্টের অভাব পড়েছে নাকি? অভ্র শব্দ করে হেসে ফেলে, মনে মনে খুশি হয়। সাফা আগের মতো তার সাথে ফ্রি হতে পেরেছে, এটাই অনেক। সে এটাই চেয়েছে, তাই সাফার সাথে কথা বলতে চেয়েছে। অভ্র বলল। তোমার কাছে ঘাসপুস মনে হয় কেন? তুমি তো ইংলিশকে ভয় পাও না। অভ্র হাসে। সাফা রাগে কটমট করে মুখ বাঁকায়। বাইরে এসে অভ্র সাফাকে তার বাসায় নামিয়ে দিতে চায়, কিন্তু সাফার নাকি কাজ আছে। অভ্র সেখানেও দিয়ে আসতে চেয়েছে, সাফা না করেছে। অভ্র কিছু দূর গিয়ে আবার ফিরে আসে, তারপর বলে। আমি চাই আমাদের সম্পর্কটা এমনই থাকুক আগের মতো, তা না হলে নিজের কাছে খুব অস্বস্তি লাগবে। আশা করি তুমি বুঝেছো। সাফা মুচকি হেসে মাথা নাড়ে, যার অর্থ সে বুঝেছে। অভ্র আবার কিছুতে যেতেই সাফা ডাকে। অভ্র পিছিয়ে আসে,
সাফার দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে ডান হাতের চশমা ঠিক করে। সাফা শীতল কণ্ঠে বলল, পৃথিবীতে সকল নারী পুরুষের জন্য আল্লাহ জুটি সৃষ্টি করে পাঠায়। আমি শুনেছি ছেলেদের পাঁজরের হাত দিয়ে নাকি তাদের জীবনসঙ্গিনীকে তৈরি করেছে। আমরা যে যাকেই পছন্দ করি, ভালোবাসি বা পেতে চাই না কেন, পাবো না যদি তিনি না চান। আপনার জন্য এমন কাউকে আল্লাহ বানিয়ে রেখেছে, শুধু সময়ের অপেক্ষা। সেও আপনার জীবনে ঠিক সময় চলে আসবে। যাকে আপনার পাঁজর দিয়ে বানিয়েছে সে আসবেই, আজ না হয় কাল, কিন্তু আপনার জিনিস আপনারই থাকবে। আপনি নিজেই পাঁজরের সন্ধানে তার কাছে চলে যাবেন। হয়তো সে চলে আসবে, কিন্তু আসবে নিশ্চিত। তাই আপনিও জমিয়ে রাখুন, লুকিয়ে রাখুন, সব ভালোবাসা গোপনে রাখুন। সে যখন আসবে তখন যেন আপনি শূন্য হাতে না থাকেন। তাকে যাতে উজাড় করে দেওয়ার মতো বুক ভর্তি ভালোবাসা আপনার থাকে। অব্র গভীর মনোযোগী হয়ে সাফার কথা শুধু শুনল, তারপর বলল, দুজনকে কি এক জীবনে ভালোবাসা যায়? সাফা হেসে বলল, যায়। আপনি হয়তো আগের জনের মতো করে পরের জনকে ভালোবাসতে পারবেন না, কিন্তু হয় তাকে আগের জনের চাইতে বেশি বা কম ভালোবাসতে পারবেন। আর দ্বিতীয় জনকে যখন আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভালোবাসা হয়ে আসবে, তখন বুঝবেন আগের জনের চাইতে আপনি তাকেই বেশি ভালোবাসেন। আগের জনকে যদি আপনি বেশি ভালোবাসতেন, তাহলে দ্বিতীয় জন আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ হতো না। আসি। অব্র মোড় ঘুরিয়ে গাড়িতে বসে। সাফা চোখের সামনে থেকে তার পালাতে ইচ্ছে করছে, তাই দ্রুত গাড়ি চালিয়ে এখান থেকে সরে যায়। সাফা রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে, তার নিজেকে খুব হালকা লাগছে। কাউকে কষ্ট দিয়ে সর্বোচ্চ সুখ পাওয়া যায় না। সাফার মনেও একটা ভীতি ছিল, কিন্তু অব্রর সাথে কথা বলে এখন ঠিক লাগছে। রাস্তার পাশেই একটা পার্ক। পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় সে শুনে একটা মেয়ে বলছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। সাফা চট করে তাকালো। মেয়েটা ছেলেরা কাঁধে মাথা দিয়ে আছে, চেহারা দেখা যাচ্ছে না। সাফা হঠাৎ করে এই কথাটা নিভ্রকে বলতে ইচ্ছে হলো। সাফা ফোন বের করলো, নিভ্রর ফোনে কল দিল। নিভ্র সাফা রানী লেখা দেখেই অবাক। সাফা এই প্রথম তাকে কল করেছে। নিভ্র চিন্তিত হয়ে কল রিসিভ করে বলল, তুমি ঠিক আছো সাফা? ঠিক আছি। আমাকে নিয়ে আপনার এত চিন্তা কিসের বলেন তো? এত চিন্তা করেন কেন? এমনিই। তা আজকে সূর্য নিজের গতিপথ পাল্টেছে নাকি? সাফা লাজুক এসে বলল। না। নিভ্র যেন উপাস থেকে বুঝতে পারছে, তাই বলল, বাহ, আজ দেখি লজ্জাও পাওয়া হচ্ছে। কেন কেন বলো? সাফা কিছু সময় চুপ করে থাকে। নিভ্রর বুক হঠাৎই ধুকপুক ধুকপুক করে। সাফার চলন্ত নিঃশ্বাসের শব্দ তার কানে এসে লাগছে। সাফা ঠান্ডা গলায় নিচু স্বরে বলল, মিস্টার ভিলেন। নিভ্র কান খাড়া করে, অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। সাফা আবার বলল, মিস্টার মডেল ফডেল। নিভ্র নিঃশব্দে হাসে। সাফা অনেক সময় চুপ করে থাকে। কিছু নিঃশ্বাস ফেলে সাফা বলল, আমি আপনাকে ভালোবাসি ডাক্তার। নিভ্র বাসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। তার কান যেন স্তব্ধ হয়ে গেছে। সে ভাবতেও পারছে না সাফা নিজের মুখে এটা বলেছে। নিভ্রর বুক কাঁপে, খুশিতে উত্তেজনায় কি বলবে খুঁজে পায় না। সাফা মুখ টিপে হাসে, তার কেমন লজ্জা লজ্জা লাগছে। দুজনেই চুপ করে আছে। নিভ্র বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সাফার কান গরম হয়ে ওঠে, লাল হয় গাল। প্রথম ভালোবাসি বলার ফিলিংসটাই অন্যরকম। তার মনে হচ্ছে এটা এক হৃদয় কাঁপানো ফিলিংস। সাফা ফোন কানেই রাস্তার পাশে দিয়ে হাঁটছে। আশেপাশের কিছুই তার নজরে পড়ছে না। নিভ্র দ্রুত গতির নিঃশ্বাস সে নিঃশব্দে শুনছে। রাস্তার পাশ দিয়ে দ্রুত একটা বাইক সাফার পাশ দিয়ে যাওয়ার সময় সাফাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে একপাশে ফেলে দেয়। সাফা ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। তার মাথা পেটে টিপ টিপ করে রক্ত বের হচ্ছে। এক পাশ নাড়াতে পারছে না, সব কেমন অন্ধকার হয়ে আসছে। মানুষের ভিড় জমে যায় সাফাকে ঘিরে। তার পাশেই ফোনটা পড়ে গেছে। সাফার চোখ বুজে আসছে, সব দুভাষা লাগছে। মানুষের গিজগিজ শব্দ তার মাথায় আরো আঘাত করছে। মনে হচ্ছে মাথা ফেটে যাচ্ছে সবার তৈরি শব্দে। নিভ্র সাফাকে অনেক সময় নিয়ে ডেকে যাচ্ছে, কিন্তু সাফার কোনো শব্দ আসছে না, উল্টো মানুষের শব্দ আসছে। নিভ্রর বুক কেঁপে কেঁপে উঠছে, ভয় তার প্রাণ উবে যাচ্ছে। নিভ্র চেঁচিয়ে রাখছে, কিন্তু সাফার একটা শব্দ শুনতে পাচ্ছে না। হঠাৎ কেউ ফোনটা ধরে বলল, আপনি এই মেয়ের বাড়ির কেউ? নিভ্র বিস্ময় হতভম্ব, কিছু মুখ দিয়ে বের হচ্ছে না।
লোকটা আবারও বলল। আপনাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দেন। নিভ্র দ্রুত ধরা গলায় বলল। হ্যাঁ, ও ঠিক আছে তো? কি হয়েছে? আপনি কেন ফোন ধরলেন? ওকে দেন। উনি ধরার পরিস্থিতিতে থাকলে তো ধরবে। অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও বাইক। মাথা ফেটে গেছে, অবস্থা খারাপ। বুঝি না বাবু, এত জোরে বাইক চালায় বা কি আছে? আর ফোনে কথা বলে রাস্তা দিয়ে হাঁটারে বা কি আছে? যেসব রাস্তা দিয়ে অনেক গাড়ি চলে সেসব রাস্তায় দাঁড়িয়ে কথা না বললেই হয়। আজকালকার পোলাপাইন, এদের বললেও লাভ নেই। লোকটা নিজের মতো বকবক করেই চলেছে, কিন্তু যাকে বলছে সে অলরেডি ফ্লোরে বসে পড়েছে। নিভ্র সারা শরীর কাঁপছে, সে নিঃশ্বাস নিতে পারছে না, উঠে দাঁড়াতে পারছে না, কাকে ডাকতেও পারছে না। নিভ্র সারা শরীর নিস্তেজ হয়ে পড়েছে। অভ্র মাত্র বাসায় এসেছে। নিজের রুমের দিকে যাওয়ার সময় নিভ্রর রুমে চোখ যায়। অভ্রর চোখ কপালে। হলো কি? দৌড়ে নিভ্রর কাছে গেল। নিভ্রর শরীর কাঁপছে। অভ্র ঝাঁকালো, প্রশ্ন করলো। নিব্র কি হয়েছে? নিব্র? নিভ্র আঁকুল উঁচুয়ে মোবাইল দেখিয়ে বলে। অভ্র দ্রুত ফোন কানে নেয়। নিভ্র বিছানায় ভর দিয়ে উঠে দাঁড়ায়। পায়ের স্যান্ডেল আগেই খুলে গেছে। এভাবেই রুম থেকে বেরিয়ে পড়ে। তার মাথা কাজ করছে না। অভ্র ফোন কানে নিয়ে বুঝতে পেরেছে কি হয়েছে। ভয়ে তারও হাত পা কাঁপছে। মনে হচ্ছে আবার একবার সে ভুল করলো। সাপাকে নিজে নিয়ে আসলে কি হতো এমন? অভ্র সাপাকে যে হসপিটালে না হচ্ছে সেটা ঠিকানা নিল। নিজের চুল অভ্র নিজেই টেনে ধরে। সে এত বড় ভুল আবার কেন করলো? সাপা যদি কিছু হয় অভ্র নিজেকে কিভাবে ক্ষমা করবে? আর নিভ্র? অভ্র দ্রুত দৌড় দেয়। নিভ্রর মাথা ঠিক নেই, না জানি কি করে। নিভ্র হাঁটতে পারছে না, তার শরীর কাঁপছে। সিঁড়িতে নিভ্র বসে পড়ে। অভ্র দ্রুত নিভ্রকে ধরে গাড়িতে নিয়ে যায়। নিভ্রের অবস্থা ভয়াবহ। সে বুক চেপে বসে আছে, কাঁপছে, বুক ধুকবুক করে। নিভ্র চোখে পানি, মুখে আতঙ্ক। অভ্র দ্রুত ড্রাইভ করছে। অনেক ট্রাফিক সিগন্যাল ভেঙে অভ্র হসপিটালে পৌঁছালো। ঘণ্টাখানেক লেগেছে পৌঁছাতে। সে মনে প্রাণে দোয়া করছে সাফার যেন বেশি কিছু না হয়। নিভ্র হসপিটালে এসেই দৌড়ে ভিতরে ঢুকে। এত সময়ে সব শক্তি যেন হঠাৎ করেই বেড়ে গেছে। তার মাথা ঘুরছে। দৌড়ের সামনে গিয়ে যাকে পাচ্ছে ধরে প্রশ্ন করছে, সাফা কোথায়? কয়েকজন এগিয়ে এসে বলল, ওই তো, ওই ওয়ার্ডে আছে সেই মেয়েটা, আর এটা ওর ব্যাগ আর ফোন। নিভ্র নিল না, দৌড়ে সেদিকে গেল। ডাক্তার মাত্র বের হয়েছে। নিভ্র কাপা গলায় প্রশ্ন করে, সাফা ও ঠিক আছে? সাফাকে? যে মেয়েটাকে কিছুক্ষণ আগে এনেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। ও ঠিক আছে? বেশি ব্যথা পেয়েছে? কতটুকু পেয়েছে? খুব লেগেছে না? আচ্ছা, ওকে ইঞ্জেকশন দেবেন না, আমি নিজে দেব। ও ভয় পায় এগুলো। আরে আপনি কিছু বলছেন না কেন? আপনি বলতে দিলে তো বলবো। বলেন না প্লিজ, দ্রুত। ডাক্তার অবাক। নিভ্রর উন্মাদীপনা দেখে নিজেকে সামলে বলল, ডান হাত আর ডান পা ভেঙে গেছে, আর মাথা ফেটে রক্তক্ষরণ হয়েছে। তবে ডেঞ্জারাস ব্যাপার না, বাইক পাশ থেকে মেরেছে। তা না হলে মৃত্যুর ঝুঁকি ছিল। এখনও বেডে দেওয়া হয়নি, সব ব্যান্ডেজ করে দিচ্ছে নার্সরা। আপনি মিস্টার নিভ্র নীল, তাই তো? নিভ্র কেবিনে উকি দিয়ে দেখে নার্সরা পায়ে প্লাস্টার করছে। নিভ্র সব শক্তি হারিয়ে পাশের বেঞ্চে বসে পড়ে। খুব ক্লান্ত লাগছে। ভয়ে তার সব কেমন এলোমেলো হয়ে গিয়েছিল। তারপর বলে, পেশেন্ট আপনার কি হয়? নিভ্র নির্বিঘ্নে বলল, বউ। ও, ডাক্তার নিভ্রর পিঠে হাত বুলিয়ে হালকা হাসে। তারপর সামনে চলে যায়। অভ্র নিভ্রর পাশে বসে পড়ে। বাসার কাউকে বলা হয়নি, তাই ফোন করে সবাইকে আসতে বলেছে। আর সাফার বাবাকেও। এত ভয় পেয়েছিল যে মাথায় কাজ করছিল না। অভ্র সিটে হেলান দিয়ে বসে। নিভ্রর এখনো শরীর কাঁপছে। নিভ্রর মনে হচ্ছে সাফাকে এভাবে ঘুরতে দেওয়া মানে নিজের প্রাণ হাতে নিয়ে বসে থাকা। না, এটা আর সে করবে না। ভাগ্য বারবার তাকে বাঁচিয়ে দিচ্ছে মানে এই না যে সব সময় দিবে। আজই সাফার বাবাকে বলে সাফাকে তার সাথে তাদের বাড়িতেই থাকবে। প্রচণ্ড ভয় পেয়েছে আজ। মনে হচ্ছে প্রাণ যায় যায়। বাসার সবাই এসে অবাক হয়েছে সব শুনে। সবাই সাফাকে দেখে নেয়। সাফার জ্ঞান ফিরেনি। নিভ্র ঢোকার কিছুক্ষণ আগে জ্ঞান ফিরে। নিভ্র কেবিনে ঢুকেই দেখে সাফা ঠোঁট উল্টে কাঁদছে, পা দেখছে, হাত দেখছে। নিভ্র ধপ করে নিচে বসে পড়ে, শব্দ করে মুখ ঢেকে হাসে। সাফা অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। নিভ্র তো কাদার কথা, সে হাসছে কেন? সাফা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে আবার কান্নায় মন দেয়। ভ্যা ভ্যা করে সে কাঁদছে। নার্স ভ্রু কুচকে তাকিয়ে নিভ্রকে দেখছে। এত হাসির কি হলো?
রোগী দেখতে এসে কেউ হাসে নাকি? নিভ্রকে দেখে সাবা কাঁদতে কাঁদতে বলল, আপনার সমস্যা কি? হাসেন কেন? আমার পা, আমার হাত, আমি এখন কিভাবে খাবো, কিভাবে হাঁটবো? নিভ্র উঠে দাঁড়ায়, হাসতে হাসতে সাফার সামনে এসে দাঁড়ায়। সাফা তাকিয়ে দেখে নিভ্র চোখে পানি চিকচিক করছে, গালে পানির দাগ শুকিয়ে গেছে, তবুও সে হাসছে। নিভ্র টুল টেনে বসে পড়ে, তারপর বলে, এতদিন আমি ভাবছিলাম তুমি হয়তো সিরিয়াস হয়ে গেছো, কিন্তু না, সাফার সিরিয়াস ইম্পসিবল। তুমি এতদিন হাত পা কাটতে, এবার একেবারে ভেঙেই ফেললে। বাহ, এটাই পুরনো সাফার রূপ, খুবই ভালো। কিন্তু এক পা আর এক হাত কেন ভাঙলে? আরেকটাই কি দোষ করেছে? সাফা ঠোঁট উল্টে নাক টেনে টেনে বলল, আপনি কিভাবে পারলেন আমাকে এগুলো বলতে? রাস্তায় হাঁটার সময় চোখ কোথায় ছিল সাফারানি? মাথায়। রাগ দেখিয়ে বলে সাফা। নিভ্র হাসে, উঠে সাফার কপালে চুমু দেয়। সাফা ও বলে ওঠে। নিভ্র বসে পড়ে, সাফার হাত নিজের হাতে নেয়, তারপর করুণ সুরে বলে, তুমি জানো আমি কত ভয় পেয়েছিলাম? সাফা মুখ ঘুরিয়ে বলে, ন্যাকা, ভয় পেলে হাসলেন কেন? ভয় পেয়েই হেসেছি, তোমাকে দেখে হেসেছি। তুমি হাত পা ভাঙবে না এমন তো হতেই পারে না, তাই হেসেছি। তা এবার তুমি খুশি? সাফা বাম হাতে নিভ্রর বুকে ঘুষি মেরে বলে, আপনি আমাকে একটুও ভালোবাসেন না, তা না হলে এভাবে হাসতে পারতেন না। আবার আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন? একদম আমার ভালোবাসা নিয়ে উল্টাপাল্টা কথা বলবে না। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্য। তাহলে ওই সময় বললেন না কেন? শক্ট হয়ে গিয়েছিলাম তোমার মুখে শুনে, কিন্তু পরে যা হলো, বাদ দাও। আমার দম বন্ধ না করা পর্যন্ত তোমার শান্তি নেই। ভালোবাসা এত পরীক্ষা হয়? এত ভয়ঙ্কর কেন আমার জীবন? আল্লাহ ভালো জানে, এতটা ভয় আমি আগে জীবনে কখনো পাইনি। নিভ্র দীর্ঘশ্বাস ফেলে সাফার চোখ মুখ মুছে দিচ্ছে আর বিড়বিড় করছে, জীবনটা ইতিহাসে করে রাখা যাবে। রাফা মনোযোগের সাথে সাফাকে ধূসর রঙের শাড়ি পরাচ্ছে। নিভ্র সাফার জন্য ধূসর রঙের শাড়ি চুড়িয়ে এনেছে, আজ রাতে সমুদ্র বিলাসে যাবে সাফাকে নিয়ে। রাফা খুব সাবধানে শাড়ি পরাচ্ছে, একটা পা একটা হাত সাফার ভাঙ্গা, উল্টোপাল্টা হলেই বিপদ। সাফা বারবার বলেছে সে যাবে না, তবুও নিভ্র আদেশ যেতেই হবে। হুইল চেয়ারে করে সমুদ্র ঘুরাবে, ব্যাপারটা ভেবে বিরক্তির মনে হচ্ছে সাফার। সে বারবার বলছে, আপু, আমি এভাবে কিভাবে যাব? আর ওনার মাথা কি গেল নাকি? রাফা হাসতে হাসতে শাড়ির আঁচল কাঁধে দিতে দিতে বলল, মিষ্টির দোকান, আমার তো কিচ্ছু করার নেই, ভাই বলেছে মানে যেতে হবে, ব্যাস। সাফা নিরেশ হয়ে বসে থাকে। রাফা সুন্দর করে সাফার চুলগুলো ছেড়ে দেয়। নিভ্র আর সাফা বিশাল সমুদ্রের পাড়ে রয়েছে। সাফা হুইল চেয়ারে বসে দীর্ঘ করে শ্বাস নিয়ে ঘ্রাণ নিচ্ছে। কাল এই সমুদ্র থেকে চলে যাবে, তাই বিদায় নিয়ে যাচ্ছে। নিভ্র সাফাকে কোলে তুলে নেয়, ভাঙা পা আর ভাঙা হাতে সাফাকে নিভ্রর মায়া মায়া লাগছে। মনে হচ্ছে বেচারা বাচ্চাটা একটু সমুদ্রের কাছেও যেতে পারছে না, তাই নিভ্র তাকে কোলে নিল। সাফা অবাক হয়ে বলে, ব্যান্ডেজ সহ আমি অনেক ভারী তো, নামান। নিভ্র কিছু বলল না। আকাশের থালার মতো বিশাল চাঁদ, চাঁদের আলোতে সাফাকে স্নিগ্ধ লাগছে। মাথার পাশে ছোট্ট ব্যান্ডেজ, বিশাল চুল নিচে ঝুলছে, সাথে শাড়ির আঁচল। নিভ্র সাফার দিকেই তাকিয়ে তাকিয়ে হাঁটছে। সাফা বাম হাতে চুল মুখ থেকে সরাচ্ছে। একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের তীরে। সামনে বিশাল আকারের মন কাড়া সমুদ্র, কালো আকাশ জুড়ে জ্যোৎস্নার মেলা বসেছে, যা আকাশটাকে মুক্ত ধারা বানিয়ে দিয়েছে। সাফা চোখ বুজে ঘ্রাণ নেয়। নিভ্র বুক ঘেঁষে মাথা রাখে। সাফার মনে হচ্ছে নিভ্রর গায়ের ঘ্রাণ আর সমুদ্রের বাতাসের ঘ্রাণ মিলে এক অদ্ভুত মাতালতা সৃষ্টি করেছে। সাফা চোখ খুলে তাকায়। নিভ্র সাফাকে বাড়ির উপর বসিয়ে দেয়, সাফার পাশে বসে, পিছনে দুহাত ফেলে আকাশের দিকে তাকায়। সাফা ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে ধূসর রঙের শাড়ি কেন দিলেন? সাদা বা নীল দিলেই পারতেন। নিভ্র সাফার দিকে তাকালো। সাফা চুল ঠিক করে দিল, তারপর বলল, শুনেছি কবি বলেছে নীল শাড়ি আর সাদা ব্লাউজে মেয়েদের আকাশ আকাশ লাগে, তাই সবাই প্রিয় তোমাকে আকাশ কিনে দেয়। কিন্তু আমি তো তা করব না, আকাশ তো বহু দূরে। আমি বরং তোমাকে সাগর কিনে দিয়েছি ধূসর রঙের শাড়ি। কেমন হয়েছে? সাফা কিছু বলছে না, হা হয়ে শুনছে। নিভ্র আবারও বলল, ভালোই, তুমি ধূসর রঙের সাগর জড়িয়ে নেবে আর আমি সেই সাগরে ভাসবো, বেশ হবে।
আমি তোমার সাগরে ভিজেই না হয় আকাশ দেখব, মনে হবে তোমার ভালোবাসা আমি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। সবাই তো ভালোবাসতে পারে, কয়জনই বা ভালোবাসা ছুঁতে পারে বলো? কিন্তু আমি পারবো, একটু আকাশ দেখব আর সাগর ছুঁয়ে দেব, সাগরের ভালোবাসায় নিজেকে ডুবাবো। সাফা মুগ্ধ হয়ে শুনছে নিভ্র এত সুন্দর করে কিভাবে কথা বলে সে জানে না, কিন্তু এই সুন্দর কথা বলা লোকটা তার নিজের, এটা ভাবতেই তার মনে শীতলতা বিরাজ করে। সাফা নিভ্রর বুক জড়িয়ে বলে, আমি আপনার সাগর। নিভ্র হাসে, আবারও সামনে তাকায়। আজ কোনো কথা না, সমুদ্রের সাথে তাদের নিঃশ্বাসের কথা হবে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। নিভ্র সাফার সাদা ব্যান্ডেজে কালো কালিতে ভরিয়ে দিয়েছে শুধু এই কথাটা লিখে। সাফা দারুণ অবাক, সাথে বিরক্ত। বিরক্ত নিয়েই সাফা বলল, এসব কি করছেন? কালই এগুলো খুলে ফেলা হবে, আর আপনি এসব লিখছেন কেন? নিভ্র মার্কারে ঢাকনা লাগাতে লাগাতে বলল, ইচ্ছে হলো তাই, দেখো কত সুন্দর লাগছে। সাফা হাসলো, লোকটা পাগল, এতটা ভালোবাসা হয় এইটাই সে ভেবে পায় না। ঢাকা আসার পর থেকেই নিভ্র খুব ব্যস্ত হয়ে পড়েছে। ডাক্তারিটা আবার শুরু করছে সম্পূর্ণ দমে। মডেলিং ছেড়ে দিয়েছে, সে এখন সময় বাঁচাতে চায়, পরিবারের সাথে থাকতে চায়। গল্প আড্ডায় মেতে থাকে তাদের বাড়ি। মানুষের প্রকৃত সুখ মনের সুখ, আর পরিবারের সাথে থাকলেই সেই মনের সুখ পাওয়া যায়। নিভ্র প্রতিদিন কয়েকবার করে সাফাকে দেখতে আসে, সময় পেলেই ছুটে আসে। গল্প খুনসুটিতে কয়েক মাস পার হয়ে গেছে। সাফার পায়ের প্লাস্টার কাল খুলবে, আর তারপরেই তাদের বিয়ের অনুষ্ঠান হবে। আজও প্রতিদিনের মতো বিকেলে নিভ্র সাফাদের ঘরে হাজির। সাফা তখন ঘুমাচ্ছিল, তাই নিভ্র টেবিলের মার্কার দিয়ে এসব লিখেছে বসে বসে। নিভ্র চেয়ার ছেড়ে বিছানায় বসে, সাফার পিছনের চুলগুলো খুলে আছে। নিভ্র নিজের হাতে চুল সরিয়ে হাত খোপা করে। নিভ্র খোপা করে পিছন থেকে সাফার কোমর জড়িয়ে ধরে, কাঁধের উপর থুতনি রাখে। সাফা নড়ে ওঠে, পিছনে ঘুরতে চায় কিন্তু পারে না। নিভ্র চাপড়ে ধরে আছে শক্ত করে, মনে হচ্ছে নিচের মাঝে সাফাকে নিয়ে নিচ্ছে। নিভ্র ফিসফিস করে সাফার কানে বলল, সব শপিং শেষ, কাল নিয়ে আসবে। পরের দিন হলুদ, আর এরপরে বিয়ে। আচ্ছা, বিয়ে আর হলুদ একদিনে হলে কি হয়? নিভ্র ভারী নিঃশ্বাস সাফার কাঁধ হয়ে ধাক্কা খায়। সাফা শিবরে ওঠে, লাজুক হেসে বলে, জানি না। নিভ্র আর একটু গভীরভাবে জড়িয়ে বলে, আমি সব একদিনেই করব। সাফা ঘাড় ঘোরাতে চায়। নিভ্র গালে বাড়ি খায় সাফার গাল। নিভ্র হালকা চাপা দাড়ি ঘষে দেয়। সাফা নড়ে চড়ে বলল, আরে এমন হয় নাকি? একদিন হলো তার একদিন বিয়ে, এটাই নিয়ম। এসব নিয়ম টিয়ম নিভ্র কোনো কালেই মানেনি, আর আজও মানবে না। আমি আঙ্কেলের সাথে কথা বলবো, বাসার সবার সাথে কথা হয়ে গেছে। মানে কি? তোমাকে এত বুঝতে হবে না। বলেই সাফার গালে গাল ঘষে। সাফার গাল লাল হয়ে ওঠে। ধমকের সুরে সে বলে, ছাড়ুন। নিভ্র দুহাতে সাফার কোমর আরো জড়িয়ে বলল, ছাড়বো বলে তো ধরিনি বাবু। সাফার আগে কটমট করে বলে, আবার বাবু? কতবার বলবো বাবু ডাকবেন না? নিভ্র হাসে, বলে, বাবুই ডাকবো, যত নিষেধ করবে তত বেশি ডাকবো। সাফা ঘাড় ঘুরিয়ে তাকায়, নিভ্রও তাকায়। হঠাৎ দুজনে একসাথে ফিরতেই ঠোঁটে বাড়ি খায়। সাফা চমকে মাথা সরিয়ে ফেলে। নিভ্র নিজেও সফট হয়ে বসে থাকে স্তব্ধ সে। সাফা চোখ বুজে মুখ কুচকায়, লজ্জায় তার ধরে পালাতে ইচ্ছে করছে। নিভ্র হাঁ হয়ে এখনো আগের মতো থেকে বলল, তোমার ঠোঁট এত তুলতুলে? সাফা লজ্জায় লাল হয়, কম্পিত হয়ে সাফা সরে বসে। নিভ্রর হাত আলগা হয়ে আছে, সে এখনো কি তুলতুলে গো নিভ্র জিজু? সাফা চমকে তাকায়, ঝুমাকে দেখে আরো দূরে ছিটকে যায়। লজ্জায় কুকুরে যায় সাফা। নিভ্র আনমনেই বলে ওঠে, সাফারানির ঠোঁট। সাফা বিস্ফোরিত চোখে নিভ্রর দিকে তাকায়। ঝুমা ভ্রু কুচকে বলল, কি? নিভ্র চোখ ঝাঁকায়। ঝুমার দিকে তাকিয়ে হাত পিছনে নিয়ে মাথা চুলকায়, জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, আরে না, তেমন কিছু না। কখন এলে বলো? ঝুমার এখনো সব মিলাতে ব্যস্ত। নিভ্র কাশি দেয়। ঝুমা ফিরে তাকিয়ে বলে, জিজু আমি মনে হয় অন্য কিছু শুনেছি। না রে সাফা? সাফা হাঁ করে বলে, জানি না। আরে জিজু ঝুমা থামে, দাঁত বের করে হেসে ফেলে, তারপর বলল, বুঝে গেছি আর বলা লাগবে না। সাফা অবাক হয়ে বলল, কি বুঝলি?
ঠোঁটের মামলা বুঝে গেছি। সাফা লজ্জায় আবার মাথা নত করে। অপ্রস্তুত হয়ে পড়ে সে। লজ্জায় গলায় কথা আটকে যায় তার। ঝুমা হেসে ফেলে, পাশে বসে বলে, জিজু বিয়ে কবে করবেন? একদিন পরেই, মানে কালকে দিন বাদে। ঝুমা মহা অবাক। সে বলল, মানে কাল বাদে বিয়ে? এমনি অনেক দেরি হয়ে গেছে। আর কাল কি হলুদ? কাল সাফার প্লাস্টার খোলা হবে, তাই হলুদও বিয়ের দিন হবে। ঝুমা অবাক হয়ে একবার নিব্রর দিকে আর একবার সাফার দিকে তাকায়, তারপর হেসে পড়ে। অবশেষে বিয়ে। নিব্র, সাফা ও হেসে একে অপরের দিকে তাকায়। সাফাদের বাড়ির সামনে খোলা জায়গা, সেখানেই স্টেজ করা হয়েছে। সাফার গায়ে হলুদ হবে এখানে। নিব্র হলুদ করবে না, তার এসব ভালো লাগে না। সাফার হলুদে নিব্র আর আরিফ বাদে সবাই এসেছে। সাফার ব্যান্ডেজ খোলার পরে সে হাঁটতে পারছে, তো সম্পূর্ণ না। ধরে ধরে হাঁটে এখনো সে। সাজ বলতে তেমন কিছু না, হলুদ শাড়ি পরেছে সাফা, গায়ে কাঁচা ফুলের মালা, হাতেও কাঁচা ফুলের চুড়ি, মাথায় টিকলি, খোপা করা চুল, ঠোঁটে লাল লিপস্টিক আর চোখে কাজল বাদে আর কিছুই লাগানো হয়নি। সাফার মনে হচ্ছে সে একটা ফুলে ভর্তি বাগান। ফুলে ফুলে তার শরীর মিশে আছে। নিভ্র করা নিষেধ, মেকআপ করানো যাবে না। রাভা পার্লার থেকে মেয়ে এনেও ফিরিয়ে দিয়েছে। এতক্ষণে মেহমানেরা চলে এসেছে। সাফাদের আত্মীয়রা কালই এসেছে, তাদের তেমন কেউ নেই, অল্প কিছু মানুষ। ঝুমাকেও দারুণ লাগছে। অভি হাঁ করে আছে। যদি একটা সুযোগ হতো এক্ষুনি বিয়ে করে নিত। মেয়েরা সবুজ শাড়ি, ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছে। সাফাকে স্টেজে নেওয়া হয়েছে। চারপাশ থেকে সে বেশ অবাক। এত কম সময় এত সুন্দর করে সাজিয়েছে, এটা সাফা ভাবতে পারছে না। মুগ্ধ হয়ে সে সব দেখছে। অভ্র এসেছে, হলুদ পাঞ্জাবির উপর সবুজ কোটি পড়েছে। পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত ভাঁজ করা। কিছুক্ষণ পর পর চশমা ঠিক করছে আর এদিক ওদিক তাকাচ্ছে। নীলা এসেছে, সাফার সাথেই তারা, কিন্তু নিভ্র কই? সাফা চারিদিকে চোখ বুলিয়ে চলছে, কিন্তু নিভ্রর খবর নেই। সাফা বেশ নিরাশ হয়েছে। তাহলে নিভ্র আজ আসবে না? কথাটা ভেবেই তার মন খারাপ হয়। স্যার, আপনি সত্যিই যাবেন? আরিফের এমন প্রশ্নে নিভ্র বেশ বিরক্ত। সেই 1 ঘন্টা থেকে সেই এই একই প্রশ্ন করে চলেছে। তবে আরিফও বিরক্ত, কারণ প্রতিবার নিভ্র কটমট করে তাকাচ্ছে, কিন্তু কিছু বলছে না। আর এদিকে তাকেও যেতে দিচ্ছে না। তার বউটা না জানি কেমন সেজেছে, এই চিন্তা করতে করতেই তার কপালে ঘাম জমেছে। নিভ্র কোটিটা পড়তে পড়তে বলে, চলো। আপনি যখন যাবেনই তখন ওদের কেন বলছেন যাবেন না? তা তুমি না জানলেও চলবে। আরিফ মুখ বাঁকায়। লোকটা পাগল, তাকেও পাগল বানাতে চায়। দরজার সামনে আসতেই হিরণের সাথে নিভ্র ধাক্কা লাগে। হিরণ কোনো একটা কাজের কারণে এসেছে। নিভ্র একটু দূরে গিয়ে ছিটকে পড়ে। হিরণ কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে নিভ্রকে পর্যবেক্ষণ করে। নিভ্র ভ্রু পাকিয়ে তাকিয়ে থাকে। আর আরিফ একবার হিরণকে আর একবার নিভ্রকে দেখে, আবার বিড়বিড় করে বলে, আমার বউ, এই স্যারের জন্য তাড়াতাড়ি যাইতেও পারছি না। ধ্যাত। হিরণ হেসে বলে, হাই বিউটিফুল, তোমাকে আর যা লাগছে না আমারই বিয়ে করে নিতে মন চাচ্ছে, কিন্তু তুমি তো করবে না। মন খারাপ করে বলে হিরণ। আরিফের চোখ কপালে, চোখ বড় বড় করে বলে, পাগল না কি? ছেলে হয়ে ছেলেকে বিয়ে করবে মানে কি? হিরণ হাত দিয়ে আরিফকে হালকা ধাক্কা দিয়ে বলে, এখনো আদি যুগে পড়ে আছো তুমি? এটা ডিজিটাল যুগ, বুঝলা? সব হয় এখন। আরিফ হা হয়ে গেল। আর হিরণ বলল, জানি বিয়ে করবে না, থাক, আমিও কম সুন্দর না, আরও হ্যান্ডসাম ছেলে, সরি সুন্দর মেয়ে পাবো, দেখে নিও। এবার একটু জড়িয়ে ধরি, আজ তো তোমার বিয়ে না, তাই। আরিফ নিভ্রর সামনে দাঁড়িয়ে পড়ে, কঠিন গলায় বলে, না, এ হতে পারে না, কিছুতেই না। স্যার তোমার মতো একটা মেয়ে মানে ছেলেকে জড়িয়ে ধরতে পারে না, কিছুতেই না। নিভ্র অনেকক্ষণ এসব দেখছে। এবার আরিফকে সরিয়ে হিরণকে জড়িয়ে ধরে বলে, ছেলেকে না মেয়েকে বিয়ে করিস, তা না হলে তোর কপালে ঝাঁটার বাড়ি আছে। হিরণ হেসে দেয়। নিভ্র ড্রাইভ করছে। আরিফ বলে, স্যার আপনি কি ওই হিরণের প্রেমে পড়েছেন? এখন কি সাফার সাথে বিয়ে ভাঙতে যাচ্ছেন? মানে আরিফ, তুমি দিন দিন ডিসগাস্টিং হয়ে যাচ্ছ, জাস্ট বিরক্ত কর। আমি আবার কি করলাম? আপনি জড়িয়ে ধরেছেন তাই বললাম। ফালতু কথা রাখো, আজ জীবনের বেস্ট দিন, তাই জড়িয়ে ধরেছি। এবার ননস্টপ বকা বন্ধ করো। স্যার আপনার জীবনে তো সব সময় স্বাভাবিক জিনিস ঘটে, তাই বললাম।
আরিফ মুখ টিপে হাসে। নিভ্রকে রাগাতে পারলে তার দারুণ লাগে। সাফা মন খারাপ করে বারবার কেটে দেখে উকি ঝুঁকি দিচ্ছে। নিভ্র এখনো এলো না, তার মানে আর আসবে না। সাফা চোখ সরাতে যাবে, ঠিক তখনই চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত মানুষটি মুখটি। সাফার দিকেই তাকিয়ে আছে নিভ্র, ঠোঁটের কোণে মিষ্টি হাসি, গায়ে সাদা পাঞ্জাবি, তার উপর সবুজ আর হলুদ সুতোর কাজ করা কোটি। সামনে পড়ে আছে সেই সিল্কি চুলগুলো, হাতা ভাঁজ করা। তাকিয়ে আছে সেই গভীর চাহরিনে। নিভ্রকে কেমন সতেজ সতেজ লাগছে। সবুজ চোখ জলজল করছে, স্নিগ্ধ মুখে অমায়িক ভঙ্গি তার। এতটা দূর থেকেও সাফার নিভ্রকে সতেজ মনোমুগ্ধকর লাগছে। মনে হচ্ছে সাফা নতুন প্রেমে পড়েছে। নিভ্র হাতা উঠাতে উঠাতে কিছুটা এগিয়ে আসে, মাথার সামনে লম্বাটে চুলগুলো পিছনে ঠেলে দেয়, চোখে মুখে দুষ্ট হাসি রেখে সাফার পাশে এসে দাঁড়ায়। সবাই অবাক। রাফা তেড়ে এসে বলে, ভাই তুমি না বলেছো আসবে না? নিভ্র হাসে, হাসি চোটে তার সামনে দাঁতগুলো দৃশ্যমান হয়। সাফাকে একটু চিন্তিত চিন্তিত দেখার জন্যই তার আসবে না বলা। সাফা তাকে দেখতে চাইবে, চোখে মুখে চিন্তা থাকবে, নীরব চোখ মরিয়া হবে, দুপাশের গাল লাল হবে মন খারাপে। এটাই দেখতে চেয়েছে সে। নিভ্র কথা বলল না, সবার তাকিয়ে থাকা উপেক্ষা করে সেই আগে হলুদ মাখিয়ে দিল সাফার গালে, তারপর একটু পিছিয়ে সাফার কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমার রূপে হাজারবার মরণ হয় আমার, কিন্তু এই রূপ দেখে কোটিবার মরণও কম মনে হয়। সাফা চট করে তাকায়। নিভ্র হেসে স্টেজ থেকে নেমে যায়। ধীরে ধীরে সবার চক্ষু অগোচরে ডান চোখটা টিপ দিয়ে চুল ঠিক করতে করতে ভিতরে চলে গেল। সাফা লাজুক হাসলো। লোকটার পাগলামিগুলোয় তার নেশা হয়ে গেছে, না করলেই কেমন দম বন্ধ মনে হয়। এটাই তো ভালোবাসা। নিভ্রর ভয়ঙ্কর ভালোবাসায় সে আসক্ত। হলুদ শেষ করে সাফাকে রুমে দিয়ে গেল ঝুমা। ওয়াশরুমে ঢুকতে যাবে এমন সময় মনে হচ্ছে কেউ দরজার ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সাফা ভীতু হয়ে ঘুরে তাকালো। নিভ্রকে দেখেই তার ভ্রু কুঁচকে এলো। তাকিয়ে থাকে আগ্রহের সাথে। নিভ্র কি বলবে তাই শুনতে চাচ্ছে সে। নিভ্র এক পা দু পা করে এগিয়ে এসে সাফার সামনে দাঁড়ালো, ফুট করে জড়িয়ে ধরে সাফাকে। সাফা বিস্ময়ে হতবাক। কিছুক্ষণ পরেই সাফাকে ছেড়ে কোমর জড়িয়ে বলল, তোমাকে হলুদ লাগালাম, কিন্তু বিনিময়ে আমি কি পেলাম? সাফা অবাক হয়ে বলল, কি পাবেন মানে? নিভ্র সাফার আরো সামনে এসে দুহাতে কোমর পেঁচিয়ে বলল, কি পাবো? তোমাকে লাগিয়েছি তাই তোমারও কর্তব্য আছে নাকি? সাফা আহম্মকের মতো তাকিয়ে আছে, কিছুই মাথায় ঢুকছে না। নিভ্র ঠান্ডা হাতে ছোঁয়ায় সে কেঁপে কেঁপে উঠছে। চোখ আগের মতোই নিভ্র চোখে স্থির। নিভ্রের চোখে মুখে দুষ্টুমি। লোকটা চুপচাপ আর গম্ভীর থেকে দিন দিন দুষ্টুমি ভরা মানবের রূপ নিচ্ছে। সাফা অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, ছাড়েন তো, আপনি আবার নিশ্চয়ই আজে বাজে কিছু উদ্দেশ্যে এসেছেন। সরেন, লজ্জা করে না অন্যের বউয়ের রুমে ঢুকে তাকে এভাবে জড়িয়ে ধরতে? আমার ওনাকে আপনি চিনেন না। মিস্টার ভিলেন কিন্তু আপনাকে মেরে ফেলবে, তার একমাত্র জানের বউ সাফরিনাকে টাচ করার অভিযোগে। সাফা মাথা নামিয়ে দুষ্টু হাসি দেয়। নিভ্র কিছুক্ষণ ভেবে সেও হাসে, সাফার মতো ভঙ্গি করে বলে, তাই নাকি? আপনার উনার চাইতে আমি বেশি শক্তিশালী। উনাকে আমি মেরে দেব, তারপর ভিলেনের মতো জোর করে আপনাকে বিয়ে করব। ব্যাস, কাজ শেষ। বললেই হলো, নাম করা ভিলেন সে, আপনি পারবেন না। পারতে হবে না, তার বউকে পেলেই হবে। এই সাফারানি শুধু তার ডাক্তার সাহেবের হবে, আর কারো না, তাই আপনি ভাগেন। নিভ্র হেসে ফেলে, একটু দূরে গিয়ে বলে, আমি ভেবেছি তুমি বলবে, যা শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। কিন্তু তুমি তো জায়গা মতো বুলেট ঠুকে দিয়েছো সাফারানি। আমি ভালো শুটার। সাফাও হাসে। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে সাফার হলুদে ঢাকা মুখের হাসি দেখে আবারও এগিয়ে এসে সাফার কোমর জড়িয়ে ধরে। নিষেধুর কণ্ঠে স্বর তুলে বলে, ভালোবাসি এটা শুধু একটা শব্দ নয় সাফা, এটা মনের একনিষ্ঠ একটা বার্তা যা তোমাকে আমার করেছে। আজ আবার তোমাকে চাই, তোমার সুখ দুঃখের ভার নিতে চাই। দিবে কি আমায় সেই সুযোগ? আমি তোমার প্রতিটা উষ্ণতার কারণ হতে চাই, আমার প্রতি সকালের শান্তি চাই, আমার সকল ক্লান্তির শেষ চাই তোমাতে। তোমার মাঝে ডুবে নিজেকে বিলীন করতে চাই। চাই অজস্র ভালোবাসায় আমার শূন্য হৃদয় ভরিয়ে রাখতে। আমি চাই নিজেকে তোমার খবর সেই সাদা গোলাপ বানাতে, যা তোমাকে করে তুলবে মোহনীয়, অতুলনীয়। আমি তোমাকে চাই, আবার একবার আমার হওয়ার প্রতিশ্রুতি চাই। তোমার দায়িত্ব নিজের হৃদয়ে বহন করতে চাই।
দিবে কি সেই সুযোগ? দিবে কি তোমার লজ্জার কারণ হতে? দিবে কি তোমার ভেজা চুলের ঘ্রাণ নিতে? দিবে কি তোমার সকল স্বপ্নে নিজেকে ভাসাতে? আমি আবার একবার শূন্য হৃদয় নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে নিজের একান্ত নিজের করে চাইতে এসেছি। হবে কি তুমি নিব্র নীলের সাফারানি? বিয়ে করবে আমায়? সবাই স্তব্ধ হয়ে গেছে। হাঁ করে তাকিয়ে থাকে সে। কিছু বলার ভাষা নেই। চোখে তার অজস্র পানি, গালের হলুদের সাথে মিলে একাকার হয়ে গেছে সব। নিব্র হাতের মুষ্টি খুলে একটা ছোট্ট ডায়মন্ডের রিং সাফার আঙুলে পরাতে পরাতে বলে, এখন বলবে না বিয়ের দিনই বিয়ের প্রপোজাল দিচ্ছি। আমি কিন্তু আগে থেকে অনুমতি প্রাপ্ত। তবে হ্যাঁ, সেন্সলেস হয়ে যাও না বউ। পরে দেখা যাবে আজকে বিয়েই ক্যান্সেল করা হবে। এটা হলে আমার আরও একটা রাতের ঘুম গায়েব হবে। জানি এবারও উত্তর দেবে না। লোকে আমাকে কি বলবে জানো? আমি তোমাকে ভিলেনের মতো বিয়ে করছি। একটা প্রপোজালেরও উত্তর নাই। আহ নিব্র, আহ, এবার আমাকে হলুদ লাগাবে না? সাফা কথা বলে না, ঝাপটে ধরে বলল, আমি আপনাকে অনেক 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 ভালোবাসি ডাক্তার, আর আমার শেষ নিঃশ্বাসও আপনার দায়িত্বে ছেড়ে দিলাম। নিব্র সাফার কোমর জড়িয়ে ঘাড়ে চুমু দেয়, তারপর হেসে বলে, তাহলে হবে তো আমার আকাশের জোনাকি। ভরিয়ে দেবে তো এক ঝাঁক জোনাকির আলো আমার আলোবিহীন জীবনে। আমি আপনার জোনাকি, আর আপনার জীবনই আলোময় করে দিব ইনশাল্লাহ। নিব্র সাফাকে ছেড়ে দাঁড়ায়, সাফাও দাঁড়ায়। নিব্র বলে, যাক, বিয়ে তো এবার হবে, কিন্তু হলুদ লাগাবো না আমি। সাফা নাক টানতে টানতে বলে, আপনিই তো বলেছেন হলুদ করবেন না। নিব্র সাফার মাথার পিছনে হাত দিয়ে বলল, হলুদ করবো না বলেছি, কিন্তু বউয়ের গালের হলুদ নিজের গালে লাগাবো না এটা তো বলিনি। কথাটা বলি নিব্র সাফার দুগালে সাথে নিজের গাল ঘষে, কপালে চুমু আঁকে, তারপর বলে, হলুদ শেষ, এবার কবুলটা তাড়াতাড়ি বলে দিও রাতে। এখন আসি বউ। সাফা কেবলাকান্তের মতো তাকিয়ে থাকে নিব্র যাওয়ার দিকে। নিব্র চোখ মেরে বেরিয়ে যায়। সাফা নিজের ডান হাত আর বাম হাত মুখের সামনে ধরে। দু হাতে দুটো রিং দেখে সে নিজেই হাসে। সবই তার ভালোবাসা, তবে ডান হাতেরটাই বেশি প্রিয়। প্রথম ভালোবাসা সেটাই। আর পায়েরটা, সাফার মনে হচ্ছে বিয়ে মানে ভয়ঙ্কর একটা রিমান্ড। জেলে যেমন ধরে বেঁধে শাস্তি দেয়, ঠিক একই ভাবে বিয়ে মানে ধরে বেঁধে এক প্রকার অত্যাচার করা। হলুদ শেষ হতে না হতে সাফাকে গা ভর্তি গহনা আর বেনারসিতে মুড়িয়ে দেওয়া হয়েছে। লাল টকটকে বেনারসি, হাত ভর্তি চুড়ি, গলা ভর্তি গহনা, সব নিভ্র কিনেছে নিজের পছন্দ করে। সাফাকে সামনের রুমে বসানো হয়েছে। দুজনের মাঝে বিশাল ফুলের পর্দা দেওয়া, তবুও কালো শেরওয়ানি আর বিশাল পাগড়ি পরা নিভ্রকে দেখা যাচ্ছে। এক হাতে ভাঁজ করা লাল ওড়নাটা পাশেই পড়ে আছে। কাজী সাহেব তাদের মাঝে কবুল বলতে বলা হতেই সাফার হঠাৎ করে মনে হচ্ছে তার ভিতরে খুব কষ্ট জমেছে। বাবাকে সে ছেড়ে যাবে কিভাবে? বাবা তো তার একদম একা, কেউ নেই তার সাফা ছাড়া। সাফা কি করবে? মায়ের কথাও খুব মনে পড়ছে। মাকে তার খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে, দেখো মা, তোমার মেয়ে বড় হয়ে গেছে। কিন্তু মা কোথায়? মা তো নেই। সাফার হঠাৎই খুব কান্না পায়। কবুল নামের এই ছোট্ট শব্দটাও ভয়ঙ্কর কিছু মনে হতে থাকে। সাফা কান্নায় ভেঙে পড়ে। সবাই অবাক। সাফাকে থামানোর প্রাণপণে চেষ্টা করার, কিন্তু নিভ্র নির্বিকার হয়ে বসে আছে। সে জানতো এমন হবে, কিন্তু তার মনে বড্ড ভয় হচ্ছে। সাফা যদি বিয়ে করবো না বলে দেয়? সত্যি তাই হলো। কান্নার এক পর্যায়ে সাফা বলে ওঠে, আমি বিয়ে করব না বাবা। উপস্থিত সবাই অবাক, হা করে আছে সবাই। নিভ্র অবাক। ভাবতে ভাবতে সাফা এটাই বলবে সে জানতো না। ভয়ে তার গলা শুকিয়ে আসে। কি করবে ভাবে। সাফার বাবা তার পাশে বসে আদুরে গলায় তিনি বললেন, সাফা আমার মামুনি, এটা বলো না। দিব্যি অজড়ি আগ্রহে আছে তোমার জন্য, এটাই বাস্তবতা। কবুল বলে দাও। সাফা কান্নায় ভেঙে পড়ে। বাবাকে জড়িয়ে বাচ্চাদের মতো ধরে আটকে আসা গলায় বলে, বাবা, আমি সারা জীবন ওনার হয়ে থাকবো, তবু বিয়ে করব না। তোমাকে একা রেখে যাব না আমি, কিছুতেই না। শাড়িকে চোখে পানি, কিন্তু তা গাল বেয়ে নামছে না। কিভাবে মেয়েকে নিজের কষ্ট বুঝাবে? এটা বড্ড কষ্টের। মেয়ে বিদায় যে বড্ড যন্ত্রণা। মেয়ে বিদায়ের নীতি যে করেছে সাফার বাবার, তার প্রতি এক রাষ্ট্র অভিযোগ আর অভিমান জমা হয়েছে। যেখানে মানুষ নিজের লাগানো একটা গাছের ভাগ ছাড়তে চায় না,
সেখানে বাবা হয়ে এতটা কষ্টে এতটা ভালোবাসে একটা পুতুলকে নিজের কোলে পিঠে করে বড় করে অন্যের অধীনে দিয়ে দিতে হয়। এটা কোনো বাবার কাছে সুখকর নয়। শারিক নিজেকে সামলাতে পারছে না, তারও মেয়ের মতো এভাবে কাটতে ইচ্ছে করছে, কিন্তু কিছুই করার নেই। সে তো বাবা, বিশাল তার ভার, তার দায়িত্ব ভয়ঙ্কর, মারাত্মকের যন্ত্রণা। তবু বুকে পাথর রেখে তিনি মেয়েকে রাজি করায়। সাফা কাটতে কাটতে সেই ভারী ভয়ঙ্কর দায়িত্ববোধ সম্পূর্ণ বাক্য নিজের মুখে 3 বার উচ্চারণ করে ফেলে। বিদায় বেলা ভিন্ন চিত্র। এই প্রথম কোনো মেয়ের সাথে তার বাবাও শ্বশুর বাড়ি যাচ্ছে। নিভ্র নিজে জোর করে সাফার বাবাকে তাদের সাথে নিয়ে যাচ্ছে। এই সমাজের নীতি নিভ্র হঠাৎ করেই বদলে দিয়েছে নিজের জীবনে। সাফা প্রচুর কান্না করছে। নিভ্র আর সহ্য করতে পারল না, তাই সাফার বাবার হাত ধরে শুধু সাফার সাথে এবেলায় যেতে বলেছে। কিছুক্ষণ পরেই না হয় ফিরে আসবে, কিন্তু এখন সাফার সাথে যেতে হবেই। শারিক করেছে মহাবিপদে। সমাজের সবাই কি ভাবে তা ভেবেই তার চিন্তা হয়, কিন্তু ব্যাপারে সমাজকে মানতেই হয়, এটা সত্য। কিন্তু নিভ্র কাছে হার মানতে হয়েছে। সাফা এক হাতে বাবাকে আর এক হাতে নিজের নতুন জীবন সঙ্গীকে নিয়ে গিয়ে প্রবেশ করে। ব্যাপারটা অদ্ভুত লাগলো, বাড়ির প্রতিটা ব্যক্তির ভালো লাগছে। কত অদ্ভুত আর সুন্দর একটা সময়, সব মিলিয়ে মুগ্ধকর। আরিফের খুব ইচ্ছা নিভ্রর বাসর ঘরে উকি ঝুঁকি দেবে, কিন্তু এটা করা আর বাঘের মুখে পড়া সেম কথা। তাই চেয়েও সে এই ভয়ঙ্কর অসাধারণ কাজ করতে পারবে না ভেবেই তার কান্না পাচ্ছে। নীলা আরিফের এমন মন খারাপ আর ভয়ঙ্কর চিন্তা ভাবনা দেখে চেঁচিয়ে বলল, আহাম্মক কি আর সাদে বলি, আসলে একটা আহাম্মক তুমি। আরিফ ঠোঁট উল্টে বলল, কেন গো? তার তোমার জানা লাগবে না, কয়েকদিন পরে বাচ্চার বাপ হবে, সে নাকি বাসর ঘরে উকিঝুঁকি দিবে। আমি হলে তাও কথা, নিব্রর বান্ধবী আমি, আর তুমি তো ওর বড় না, তারপরেও এগুলো মাথায় আসে কিভাবে? বড় হয়েছি তো কি হয়েছে, শখ তো থাকতেই পারে। চুপ করো আহাম্মক। আরিফ চুপ। নীলা উঠে ওয়াশরুম থেকে এক মুখ পানি আরিফের মাথায় ঢেলে দিল। আরিফ বেচারা কাঁদো কাঁদো হয়ে মনে মনে ভাবে, আসলে সে আহম্মক, তা না হলে সেদিন ভালোবাসার ঠেলায় পানি ঢালতে রাজি হতো না। এখন তো দিনে কয়বার যে ভিজতে হয় আল্লাহ মালুম। মাঝে মাঝে তার পড়ার জামাই থাকে না, সবই কপাল, দুঃখ নারীতে ফাঁসিয়া এবার বুঝিয়ে আছে ঠেলা। সব তার আহাম্মকির ফল। আহ আরিফ আহ। অব্র বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে, আর সে বড্ড খুশি, সত্যি খুশি। ভালোবাসা ত্যাগের পৃষ্ঠাতেও অনেক আনন্দের। সাফার বলা শেষ কথাগুলো আজও তার কানে বাজে। হয়তো তার জন্য তৈরি কেউ আছে, যে তার জীবনে নোটিশবিহীন এসে পড়বে হুট করে, হঠাৎ বসন্তের দমকা হাওয়ার মতো। সাফা নিভ্র রুমটা ঘুরে ঘুরে দেখে, সারা রুমে তার ছবি। এত ছবি কোথায় পেয়েছে নিভ্র, তাই ভাবছে সে। সম্পূর্ণ রুম সাদা গোলাপের গন্ধে মোমো করছে। সাফা এগিয়ে যায় সামনে থাকা সাদা পর্দায় ঢাকা ইজলের দিকে। এটা সে অনেক আগে দেখেছে, কিন্তু সেদিন উল্টাতে পারেনি। তার আগেই নিভ্র চলে এসেছে। এত বছর পরেও এটা এখানে আছে মানে খুবই স্পেশাল কিছু হবে। সাফার আগ্রহ প্রকট হয়। এটা যখন ছিল নিভ্র তাকে তখন ভালোবাসত না, তাহলে এটা কি আর কার? সাফা কাপা পায়ে ইজলের সামনে দাঁড়ায়। ডান হাতে এখনো হালকা ব্যথা, তাই বাম হাতে পর্দা ঠেলে তুলতেই সাফা হতভম্ব। এটা তো তার ছবি, সেই বহু বছর আগে এক পরন্ত বিকেলের ছবি। সেই জবা নীল শাড়ি, সেই চোখ, সেই স্টোল, সেই কুচকানো মুখ। নিভ্র মাত্র রুমে ঢুকে সাফাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এটা কি হচ্ছে? আমার বউয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? নজর লাগবে তো। সাফা ঘুরে তাকায়। সাদা পাঞ্জাবি পরে নিভ্র দাঁড়িয়ে, ভুজুরা বাঁকিয়ে সাফা বলে, আপনি আমাকে কখন থেকে ভালোবাসেন, মানে সঠিক সময়টা বলবেন। নিভ্র এগিয়ে আসে ধাপে ধাপে, খুব কাছে এসে চোখের গভীর চোখ মেলে। সাফাও তাকায়। নিভ্র সাফার হাতে একটা কালো শাড়ি দিয়ে বলে, এইটা পরে এসো, তারপর বলছি। সাফা ভারী অবাক, বিয়ের দিন তাকে কালো শাড়ি কেন পরতে বলছে? নিভ্র আবার বলে, যাও তাড়াতাড়ি, তা না হলে আমি নিজেই পরিয়ে দেব। সাফার পায়ে ব্যথা হালকা, হাতও ঘুরাতে পারে না, তাই সে কিছুক্ষণ তাকিয়ে থাকে নিভ্রর দিকে। নিভ্র এগিয়ে আসে, গায়ের শাড়িটা যত্নে খোলে, সাফার দিকে তাকিয়ে থেকেই কালো শাড়িটা পরিয়ে দেয়। সাফা হা করে নিভ্রর চোখের দিকে তাকিয়ে আছে।
শাড়ি পরানোর সময় সাফার উন্মুক্ত কোমরে নিভ্রর নরম হাতে ছোঁয়া লাগে। সাফা ভয়ঙ্করভাবে কাঁপে, চোখ বুজে নেয় মুহূর্তে। নিভ্র হাসে, শাড়ি পরিয়ে কাঁধে গভীর কিছু চুমু দেয়। সাফার নিঃশ্বাসের মাত্রা বাড়ে হাজারো গুণে। নিভ্র সাফার পায়ের কাছে বসে, একটা ছোট্ট সবুজ পাথরের পায়েল পরিয়ে দেয় পায়ের পাতায় চুমু খায়। সাফা কেঁপে কেঁপে ওঠে, চোখ দিয়ে শুধু তাকিয়ে নিভ্র কাণ্ড দেখে। নিভ্র দু হাঁটু গেড়ে বসে, সাফার কোমর জড়িয়ে দেয় চিকন ডায়মন্ডের বিছা, হাতে পরিয়ে দেয় চিকন 2 জোড়া চুড়ি। বাকি সব গহনা খুলে ফেলে নিভ্র। লম্বা চুলগুলো ছেড়ে দেয় পেটময়, লেপটে যাওয়া কাজল ঠিক করে দেয়। সাফা মুখ কুঁচকে তাকিয়ে আছে। নিভ্র যত্নের সাথে সাফার টোলপোড়া গালে গভীরভাবে চুমু আঁকে, ঠোঁট জোড়ায় হালকা ঠোঁট ছুঁয়ে সরে আসে, কোলে তুলে নেয় সাফাকে। সাফা অবাক হয়ে বলে, কোথায় নিচ্ছেন? গেলেই দেখবে। নিভ্র সাফাকে ছাদে নামিয়ে দেয়। সুইমিং পুলের সাদা গোলাপের পাপড়ি দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। সাফা আগ্রহের সাথে বলে, আমরা কি সুইমিং পুলে নামবো এখন? পাগল নাকি? পরে ঠান্ডা লাগবে তোমার। রাত গভীর, এখন নামা যাবে না, তবে পা ভিজাতে পারি যদি রানী চায়। সাফা দ্রুত বসে পা ভেজায়, শাড়ি সহ বসে পড়ে সে। নিভ্র সাফার কোমর জড়িয়ে কোলে মাথা রাখে, পেটে মুখ গুজে। সাফার সারা শরীর শিরশির করে ওঠে, রঞ্জে রঞ্জে অনুভূতিরা মিশে যাচ্ছে, সব উজাড় হয়ে যাচ্ছে তার। বুকের পাশে হৃৎপিণ্ডটা কাঁপে ধক ধক করে। নিভ্র মুখ তুলে তাকায়, মাতাল করা তার চাহনি। শীতল কণ্ঠে সে বলে, দেখো, এই ঘন বর্ষায়ও চাঁদ মামা তার আলো দিয়ে রাঙিয়ে দিচ্ছে আমাদের। সেদিন যেমন সূর্যি মামা আলো ফিরিয়ে নিয়ে রাঙিয়েছিল তোমায় গদুলি ভেসে, ভাসিয়েছিল আমার হৃদয়কে, হারিয়েছিল আমাকে, ঠিক তেমনভাবে। আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না। বলছি তো, সেদিনই প্রেমে পড়েছিলাম। জবা ফুলের সাফারানির প্রেমে পড়েছিলাম সেদিন। গদুলি লগ্নে এই হৃৎপিণ্ড তোমাকে দিয়েছিলাম, সেটাই প্রথম প্রেমে পড়া। সেই থেকেই টুকরো টুকরো ভালোবাসা এই মনে জমা পড়েছে তোমার জন্য। ভালোবাসি সাফারানি, খুব ভালোবাসি। সাফা ঝুঁকে নিভ্রর সামনে চুল সরিয়ে দিয়ে কপালে গভীর চুমু দেয়, তারপর বলে, আমিও ভালোবাসি। দুটি মন এক হয়, ভালোবাসায় মাখামাখি ভবিষ্যতের পাথে পা রাখে তারা। মিলনেই শেষ নয়, এটা তো শুরু। ভালোবাসার সাথে দায়িত্ব রক্ষার কর্তব্যের খাতায় নাম লিখিয়েছে দুটি জীবন। একই সুতোয় বাঁধা তাদের মন, ভালোবাসায় ভরা হৃদয়। দুটি হাত পাশাপাশি, এভাবে পথ চলার নতুন সংগ্রাম, ভালোবাসাকে টিকিয়ে রাখার সংগ্রাম। নিভ্র সাফার পিছন থেকে কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে। ছাদের এক পাশ থেকে নিচের বাগান দেখা যায়। বাগানের চারপাশে জোনাকি পোকায় ভরে উঠেছে, পাশের গাছেও ভর করেছে জোনাকি পোকা। জোনাকির আলোতে চারপাশে আলোকিত হয়ে আছে, ঠিক নিভ্র জীবনের মতো। সাফা যেমন তার জীবনের কানায় কানায় আলো ছড়িয়ে দিয়েছে, ঠিক একইভাবে জোনাকি পোকারা আলো ছড়াচ্ছে। নিভ্র সামনে ঘুরে সাফার চোখে চোখ রেখে বলে, কালো রং আমার প্রিয়, তাই আজ তোমাকে কালোতে রাঙিয়েছি। আর সাদা তোমার প্রিয়, তাই নিজেকে সাদাতে সাজিয়েছি। সাফা মুচকি হাসে। নিভ্র সাফার দুগালে হাত রেখে সাফার ঠোঁটে ঠোঁট ডুবায়। টিপ টিপ বৃষ্টি পড়ে। নিভ্র একবার আকাশের দিকে তাকিয়ে আবার চুমোতে মন দেয়। কিছু সময় পর সাফাকে ছিঁড়ে কোমর জড়িয়ে বলে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। নিভ্র সাফার গলায় মুখ ডুবিয়ে মাতাল করা শীতল কণ্ঠে সে বলে, তুমি আমার অস্তিত্বে বহমান, আমার রঞ্জে রঞ্জে তোমার নাম, তোমার গভীরে আমার বাস, মেঘ বৃষ্টির আড়ালে তোমার শ্বাস। তুমি আমি পাশাপাশি, দুজনের দুনিয়ায় দুজনে হাসি। আমি শুধু তোমায় ভালোবাসি। প্রতিটি সকাল আমার অন্ধকার ভুবন, তোমার আলোয় রাঙা এক নতুন কিরণে। তুমি আমার সেই বৃষ্টি, যাতে ভিজিয়ে করেছ প্রেমের সৃষ্টি। জ্যোৎস্না রাতে চাঁদকে সাক্ষী রেখে থাকতে চাই তোমার পাশে পাশে। তোমার হাতটি ধরে ভিজতে চাই বৃষ্টিকে ছুঁয়ে। তোমার সাদা গোলাপ সঙ্গে নিয়ে আমার সবটুকু প্রেম ঢেলে দিয়েছি তোমার চরণে। কুড়িয়ে নিও সব সযত্নে, তোমার মনের সুপ্ত কঠোরে ভালোবাসার রং তুলিতে। সাজাই আমি তোমাকে, তুমি সাজিও আমার ভুবন, তোমার এক ঝাঁক জোনাকির আলোতে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।